Welcome to Dr. Roy's classes. আজকের ক্লাস ড্রিম চিলড্রেন আর রেভারি বাই চার্লস ল্যাম্ব। তোমরা জানো রেভারি কি? ডে ড্রিমিং, মানে যেটাকে আমরা বলে থাকি দিবা স্বপ্ন, ডে ড্রিমিং, তাই না? তো ড্রিম চিলড্রেন আর রেভারি, চলো আমরা এই এসেতে যাবার আগে আরও কিছু বিষয় নিয়ে আমরা বলবো কথা, তারপর আমরা এসেতে যাব। প্রথমে তো আমাদের এটা বলতে হবে this essay is written by Charles Lamb. Who was Charles Lamb? Charles Lamb, a renowned essayist, তার সাথে উনি আরও অনেক রকমের জনরাস লিখেছেন। Most important is we should know the person Charles Lamb before starting to read the chapter, read the essay, Dream Children or Reverie. আমরা এই যে Charles Lamb, let's have a look at Charles Lamb. This is a portrait. Henry Hopner Mayer, he has portrayed this portrait. Now you see, he was born in the year 1775 in Inner Temple, London, and died in the year 1834. He was about 60. At the age of 59 he died. আর আরেকটা বিষয় এখানে দেখব আমরা, other name he wrote by the pseudonym মানে অন্য কোনো নামে, by the pseudonym এলিয়া নামে সে সমস্ত এসেসগুলোকে লিখেছেন। আর তার ফেমাস রাইটিংসের মধ্যে অনেকগুলো আছে, সেখানে এসেস অফ এলিয়ার মধ্যে অনেকগুলো এসেস আছে। তার সাথে আছে টেলস ফ্রম শেক্সপিয়ার, which was written by Charles Lamb along with his sister Mary Lamb. ওকে, আচ্ছা, রিলেটিভসের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি Mary Lamb, his sister, and John Lamb, his brother, who died in the year 1821, few years before he died. Okay, Charles Lamb's life. Let's just have a glimpse of the life of Charles Lamb. Charles Lamb ke amra dekhbo ekhane as a person. Charles Lamb's father, he used to work, he used to serve, mane she chakri korten, but in spite of that, after his death, Charles Lamb had to take much of the responsibility of the family. এই যে পুরো যে এসেটা আমরা পড়বো, it is আবার সেই আগের দিনও একটা বলেছিলাম, দিস ইজ সেমি অটোবায়োগ্রাফিক্যাল, নট ফুললি অটোবায়োগ্রাফিক্যাল। সেমি অটোবায়োগ্রাফিক্যাল কেন বলা হচ্ছে? এই জন্য বলা হচ্ছে কারণ চার্লস ল্যাম্বের ভাই মানে জন ল্যাম্ব, তার একটা পায়ের সমস্যা ছিল, অ্যাম্পিউটেশন হয়েছিল। আর সেই গল্পটা পরবর্তীতে আমরা দেখতে পারবো, এই ধরনের গল্পগুলো। বা চার্লস ল্যাম্বের যদি আমরা পার্সোনাল লাইফ দেখি, চার্লস ল্যাম্ব ইউজ টু হ্যাড অ্যান অ্যাফেয়ার উইথ অ্যান Simmons, but later on it did not take a positive, it did not take a fruitful turn in his life. তার সাথে তার বিয়ে হয়নি। অ্যান সিমন্স রিজেক্টেড তার প্রপোজালটাকে, লেটার অন রিজেক্ট করেছে, বা সেটা একটা ফাইনালাইজড কোনো একটা পর্যায়ে এসে পৌঁছয়নি সেই সম্পর্কটা। আর তার ফলে চার্লস ল্যাম্ব, তার কন্ডিশন এতটাই একসময় খারাপ হয়ে যায় যে তাকে মেন্টাল অ্যাসাইলামেও নিতে হয়েছিল। ঠিক আছে, মানে আমরা বুঝতেই পারছি যে হোয়াট আর দ্য সিচুয়েশনস দ্যাট চার্লস ল্যাম্ব ওয়েন্ট থ্রু। এটা চার্লস ল্যাম্বের কথা বলছি। এর বাইরে তার বোন ম্যারি ল্যাম্ব স্বাভাবিক, ওর বাবা মারা যাওয়ার পরে ম্যারি ল্যাম্বও একটা মানে রেসপন্সিবল এক সিবলিং হিসেবে সে পরিবারের দায়িত্ব নিয়ে নেয় অনেকটাই। এবং ম্যারি ল্যাম্ব, শি ওয়াজ আ সিমস্ট্রেস মানে কি, যে সেলাই টেলাই করে, তাকে সেমস্ট্রেস বলা হয়। তো ম্যারি ল্যাম্বের সাথে একটি মেয়ে তার আন্ডারে একজন কাজ করতো, আরেকজন সেমস্ট্রেসের আন্ডারে কাজ করতো। তো এক সময় কোনো কারণে সেই কাজের কারণ ম্যারি ল্যাম্ব, শি ওয়াজ অলসো ভেরি টায়ার্ড অফ দ্য হোয়াট শুড আই সে, দ্য বার্ডেন, দ্য রেসপন্সিবিলিটিস, সব মিলে শি ওয়াজ অলসো ভেরি টায়ার্ড, মানে একটা সবসময় খুব ডিস্টার্বড থাকছে ম্যারি ল্যাম্ব। আর ওই মুহূর্তে সেই মেয়েটি যে তার আন্ডারে কাজ করছিল, সে ঠিকঠাকভাবে কাজগুলো যখন প্রপারলি করছিল না, কোনো কারণে দুজনের মধ্যে একটা বচসা শুরু হয়ে যায়। আর সেই বচসার মধ্যে মানে একটু কথাবার্তা কিছুটা হয়, ম্যারি ল্যাম্ব তাও ওটাকে কন্ট্রোল করে ফেলে। বাট ম্যারি ল্যাম্বের মা ওই মুহূর্তে কিছু একটা বলতে আসে যে কেন রাগারাগিটা হচ্ছে, থামানোর জন্য আসে। বাট ম্যারি ল্যাম্ব তখন তার মাথাটা এতটাই গরম হয়ে যায়। আমরা এটা দেখি যে এই মেন্টাল যে ডিজিজটা না, এটা অনেকটা ফ্যামিলিতে থেকে যায় অনেক সময়, কারো থাকলে কারো না কারো বাকি ফ্যামিলি মেম্বার্সদের মধ্যে অনেক সময় দেখা যায়। ম্যারি ল্যাম্ব আউট অফ অ্যাঙ্গার, রাগে সে তার মাকে মেরে ফেলে, মানে এমনভাবে হিট করে যে মা মারা যান।
তো এইটাও আরেকটা ভীষণ সমস্যার ব্যাপার। মেরি ল্যাম্ব যদিও সেটা সবাই ডক্টর তারপরে অনেক কিছু হওয়ার পরে সেটা প্রুভড যে তার মেন্টাল কন্ডিশন এতটাই খারাপ ছিল দ্যাট শি কুড নট কন্ট্রোল হার অ্যাঙ্গার, বা এই পারিবারিক বা সামাজিক বা একটা ফাইন্যান্সিয়াল সমস্ত রকম বার্ডেন আসলে একটা মানুষকে কিভাবে অন্য রকমে একটা পরিণত করে দেয়, তার রাগ, তার অ্যাঙ্গার সব কিছু তার কন্ট্রোলের বাইরে চলে যায়, সেটা প্রুভেন হওয়ার ফলে কি হয়, মেরি ল্যাম্বকে ছেড়ে দেওয়া হয়। আর তারপর চার্লস ল্যাম্ব হি টেকস দ্য রেসপন্সিবিলিটি অ্যাজ আ ভেরি রেসপন্সিবল সিবলিং, সে নিয়ে নেয় তার দিদির দায়িত্ব, দিদির সাথে থাকা এবং দিদিকে দেখাশুনো করার দায়িত্ব সে নিয়ে নেয়। তখন থেকেই মেরি ল্যাম্ব, চার্লস ল্যাম্বের এক দায়িত্বের মধ্যে আরেকজন চলে আসলো, মেরি ল্যাম্ব। ঠিক আছে, চার্লস ল্যাম্বের দাদা যে জন ল্যাম্ব ভাই, তারও সে অসুস্থ থাকার ফলে চার্লস ল্যাম্বের জন ল্যাম্বকেও লক্ষ্য করতে রাখতো, তার দিকেও খেয়াল রাখতে হতো। দুটো জিনিস। সেকেন্ডলি চার্লস ল্যাম্বের আমরা যেটা বললাম তার পার্সোনাল লাইফ যদি বলি, তার যে লাভ অ্যাফেয়ার উইথ অ্যান সিমন্সের সাথে তার লাভ অ্যাফেয়ারটা কোনো ফ্রুটফুল রেজাল্ট না পাওয়ার ফলে সেও একসময় ইনসেন হয়ে যায়, আর চার্লস ল্যাম্বকেও একটা সময় অ্যাসাইলামে রাখতে হয়। যাই হোক, এই সমস্ত কিছু আমরা দেখতে পাচ্ছি হ্যাপেন্ড ইন দ্য লাইফ অফ চার্লস ল্যাম্ব। লেটার অন চার্লস ল্যাম্ব ফ্যানি ক্যালি বলে একজন অ্যাক্ট্রেস ছিলেন, তার কাছেও একটা ডিসাইড করেছিল যে ওদের মধ্যেও একটা বিয়ে যদি হয় বা কিছু। হি লাইকড ফ্যানি ক্যালি, বাট अगेन ফ্যানি ক্যালি অলসো রিজেক্টেড দ্য প্রপোজাল টু ম্যারি চার্লস ল্যাম্ব। তো সব দিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি চার্লস ল্যাম্বের মধ্যে ফ্রাস্ট্রেশনের ব্যাপারগুলো কিন্তু অনেকটাই ছিল, অনেক কারণেই তার মধ্যে মেন্টাল একটা বলতে পারো ডিস্টারবেন্সেস ক্রিয়েট হয়েছিল। এটা ছিল চার্লস ল্যাম্বের চার্লস ল্যাম্বের পার্সোনাল লাইফ। এইটুকু বোঝা গেছে যে অ্যান সিমন্সকে ও বিয়ে করতে পারেনি। অ্যান সিমন্স চার্লস ল্যাম্বকে বিয়ে না করে অ্যান সিমন্স কাকে বিয়ে করেছিল? মিস্টার বার্ট্রাম। অ্যান সিমন্স বিয়ে করেছিল যেই ভদ্রলোককে, হ্যাঁ বলো। আচ্ছা, অ্যান সিমন্স কাকে বিয়ে করেছিল? মিস্টার বার্ট্রাম। এই কয়েকটা ক্যারেক্টারকে আমাদের জেনে নিতে হবে। তাহলে আমরা এখানে কোন কোন নামগুলোর সাথে পরিচিত হচ্ছি? আমরা প্রথম পরিচিত হলাম চার্লস ল্যাম্ব, মেরি ল্যাম্ব, জন ল্যাম্ব, অ্যান সিমন্স, মিস্টার বার্ট্রাম। ফ্যানি ক্যালির এখানে প্রয়োজন নেই, এই এসের মধ্যে ফ্যানি ক্যালি আসবে না। আর এই কটা ক্যারেক্টারকে আমরা জেনে নিলাম, ঠিক আছে। আচ্ছা, এর বাইরে আমাদের আরেকটা কথা বলার আছে, সেটা হচ্ছে চার্লস ল্যাম্ব যেখানেই যা কিছু লিখেছেন, হি হ্যাজ রিটেন দ্যাট বাই দ্য নেম অফ এলিয়া। মনে প্রশ্ন আসতে পারে এলিয়া নামটার সিলেকশনটার কারণ বা উৎস। চার্লস ল্যাম্ব তার জীবনে যখন সে প্রথমের দিকে উনি কাজ করতেন সাউথ সি হাউসে, এবং সেখানে চার্লস ল্যাম্বের সাথেই মোটামুটি আরেকজন তার কলিগ, চার্লস ল্যাম্বের আরেকজন কলিগ তো চার্লস ল্যাম্বের আরেকজন কলিগ, তার নাম ছিল ইলিয়া। মোস্ট ইন্টারেস্টিংলি ইলিয়া আর চার্লস ল্যাম্ব দুজনের জন্ম একই সনে হয়েছিল। বোথ অফ দেম ওয়্যার অফ দ্য সেম এজ। আর চার্লস ল্যাম্ব যখন সাউথ সি হাউসে কাজ করতেন, তখন একটা লন্ডন ম্যাগাজিনে তার প্রথম কিছু পাবলিকেশন হয়, আর সেই প্রথম পাবলিকেশনে চার্লস ল্যাম্ব নিজের নামটা ইলিয়া নামে লিখে পাবলিশ করান। সেটা ছিল তার প্রথম ইলিয়া নামটাকে সিলেক্ট করা ফর হিজ ওন সেলফ অ্যাজ হিজ ওন আইডেন্টিটি। ওকে, বাট হ্যাঁ, সাউথ সি হাউস, ওটা লন্ডন ম্যাগাজিন। এবার তারপর কি হচ্ছে, আরও বেশি স্ট্রাইকিং ফ্যাক্ট যেটা, সেটা হলো চার্লস ল্যাম্ব যবে ইলিয়ার সিউডোনিমে ওর লন্ডন ম্যাগাজিনে লেখা প্রকাশ করেন, তার কয়েক মাসের মধ্যেই ইলিয়া যেই ব্যক্তিটি ছিলেন, সেই ব্যক্তিটির মৃত্যু ঘটে যায়, উনি মারা যান। আর তারপর থেকে চার্লস ল্যাম্ব ইলিয়া নামেই ওনার সমস্ত লেখাগুলো লিখে যান। এটা আমরা মোটামুটি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আমরা কিছুটা বললাম। এবার আরেকটা অ্যাঙ্গেল দিয়ে আমরা জানব, যেমন চার্লস ল্যাম্ব যেই সময়টা ছিলেন, উনি তো একটা রোম্যান্টিক পিরিয়ডে ছিলেন,
এবার এসেস, আমরা যখন এসেস নিয়ে কথা বলবো, দেখো এসেস অনেক রকমের হয়। এসেস কখনো বলি আমরা পার্সোনাল এসেস, কখনো বা বলি আমরা ইমপার্সোনাল এসেস। পার্সোনাল এসেস কাকে বলা হয়? পার্সোনাল এসেস বলতে যেখানে আমরা আমাদের মানে রাইটার্সরা যারা এসেইস্ট তাদের পুরোটাই অটোবায়োগ্রাফিক্যাল একটা আসপেক্ট থাকে, তাদের লাইফের অনেক কিছুই সেখানে রিফ্লেক্টেড হয় তাদের এসের মধ্যে, সেটা হচ্ছে পার্সোনাল এসেস। আর ইমপার্সোনাল এসেস বলতে সেখানে যে কোনো ম্যাটারের উপরে তারা লিখবেন। এসে মানেটা কি? যে কোনো কিছুর উপরে একটা লেখা, সেটাই হলো এসে। তো এসেটা যখন ইমপার্সোনাল এসে মানে সেখানে কোনো নির্দিষ্ট বিষয়ের উপরে লেখা হচ্ছে, যে কোনো নির্দিষ্ট বিষয়ের উপরে লেখা হচ্ছে, বাট নট নেসেসারি দ্যাট ইট হ্যাজ টু বি পার্সোনাল, নট নেসেসারি দ্যাট ইট হ্যাজ টু বি অটোবায়োগ্রাফিক্যাল। এই দুই রকমের এসে আছে। এবার আমরা যেটা বলবো যে রোম্যান্টিক পিরিয়ড, আমরা অ্যাডিসনের এসে শুনেছি, বেকন, অ্যাডিসন, এদের অনেকের নাম শুনেছি আমরা অ্যাজ এসেইস্ট, কিন্তু হ্যাজলিট, আমরা কোলরিজের কথা বলছি, আমরা এসটি কোলরিজ, হ্যাজলিট বা আমাদের চার্লস ল্যাম্ব, ইনারা সবাই কিন্তু রোম্যান্টিক এসেইস্টস। মনে রাখবে রোম্যান্টিক পিরিয়ডের এই এসেইসদের সবচাইতে বড় একটা যেটা মানে ট্রেট মনে রাখতে হবে, যেটা আমাদের রোম্যান্টিক মুভমেন্টকে একদম পরিষ্কার করে বুঝিয়ে তোলে। রোম্যান্টিক মুভমেন্ট কোথায়? যেখানে আমরা আর্ট, কালচার, নেচারকে ভালোবাসি। রোম্যান্টিক মুভমেন্ট তো সেটাই বৈশিষ্ট্য, আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কবিতার মধ্যে যা পড়েছি এতদিন ধরে। তো আমাদের রোম্যান্টিক মুভমেন্টের মধ্যে আমরা জানি আমরা নেচার, আর্ট, কালচার এই সমস্ত জিনিসগুলোকে ভালোবাসি, সেগুলোকে গ্লোরিফাই করি, সেগুলোর ইম্পর্টেন্স ইন দ্য লাইফ অফ হিউম্যানস সেটা নিয়ে আলোচনা করি, আর সেটাই হলো রোম্যান্টিসিজমের সবচাইতে বড় একটা ট্রেট। দেখব চার্লস ল্যাম্বের এই যে এসে ড্রিম চিলড্রেন, এখানেও কিন্তু সেই রোম্যান্টিক টাচ অ্যাট দ্য সেম টাইম পার্সোনাল টাচ আমরা এখানে দেখতে পারবো। প্রথমেই চ্যাপ্টারটা বা এসেটার নাম বলছি ড্রিম চিলড্রেন আ রেভারি। ড্রিম চিলড্রেন শব্দ এই ফ্রেজটা দিয়ে বোঝা যাচ্ছে যে এমন কারো কথা বলছে, এমন কোনো ছোট ছোট মানে চিলড্রেনের কথা বলা হচ্ছে যারা যেন স্বপ্নের জগতের। দে আর নট অ্যাকচুয়াল, দে আর নট রিয়েল লাইফ বেবিজ, দে আর নট রিয়েল লাইফ চিলড্রেন। আর এখানে আমরা দেখছি বলছে যখন ড্রিম চিলড্রেন আ রেভারি। রেভারি কেন বলছে এখানে? রেভারিটা কি বলছে? রেভারি মানে দিবা স্বপ্ন। আমাদের এখানে এসেইস্ট চার্লস ল্যাম্ব পুরো এসেটা বলার পরে উনি এমন একটা অনুভব মানে উনি এমন একটা ফিল তার হচ্ছে যেন পুরোটাই তার কাছে একটা রেভারি ছিল। রেভারি মানে দিবা স্বপ্ন। Children love to listen to stories about their elders when they were children, to stretch their imagination to the conception of a traditionally great uncle or granddame. Granddame mane ki? Grandma, mane grandmother. Okay, granddame mane grandmother, whom they never saw. দেখো বলা হচ্ছে চিলড্রেন লাভ টু লিসেন টু স্টোরিজ। আমরাও যখন ছোটোবেলার কথা যদি আমাদের কথা বলি, ছোটোবেলাতে আমরাও বাবা মায়ের মুখে তাদের ছোট্টবেলার গল্প শুনতে ভীষণ ভালোবাসতাম, তাই না? ঠাকুমা দাদুদের মুখে গল্প শুনতে ভীষণ ভালোবাসতাম, কোথায় কি করতেন তারা, মানে আমাদের কাছে ওটা একটা মানে একটা ওয়ার্ল্ড অফ ইমাজিনেশনে চলে যাই। ওনাদের যেই রকম কল্পনা, ওনারা যেই রকম সময়ের কথা বলেন, মনে হয় ওটা আমাদের কাছে পুরোটাই কল্পনাময় একটা পৃথিবী একটা। আমাদের কাছে মনে হয় না যে এখনের সাথে তখনের তো অনেক ডিফারেন্স থাকে। ঠিক তেমনই এখানে বলছেন যে চিলড্রেন লাভ টু লিসেন টু স্টোরিজ অ্যাবাউট দেয়ার এল্ডার্স। বাচ্চারা তো শুনতে ভালোই বাসে। ঠিক এখানেও যখন তারা বাচ্চা থাকে, টু স্ট্রেচ দেয়ার ইমাজিনেশন, মানে কি আমরা গল্প শুনতে শুনতে আমরা ভাবতে থাকি, আচ্ছা স্ট্রেচ করি ইমাজিনেশনটাকে, মানে ইমাজিনেশনটাকে নিয়ে চলে যাই সেই দূর দূরান্ত, সেই ঠাকুমাদের যুগে, সেই বাবাদের যুগে নিয়ে চলে যাই। তাই বলছে স্ট্রেচ দেয়ার ইমাজিনেশন টু দ্য কনসেপশন অফ আ ট্র্যাডিশনারি গ্রেট আঙ্কেল অর গ্র্যান্ডনেম। গ্র্যান্ডমাদারের মা হলো গ্রেট গ্র্যান্ডমাদার। তা গ্রেট গ্র্যান্ডমাদার কাকে বলা হচ্ছে? গ্র্যান্ডমাদারের মা হচ্ছে গ্রেট গ্র্যান্ডমাদার। গ্রেট আঙ্কেলটা কিন্তু বোঝানো হচ্ছে গ্রেট আঙ্কেল দিয়েই বুঝবো আমরা, মানে আঙ্কেল হুম ইউ কনসিডার টু বি গ্রেট ইনাফ ইন ডিফারেন্ট ওয়েজ। তা বলছে হুম দে নেভার স, যাকে দেখেনি তার সম্পর্কে আরও অনেক কিছু শুনতে ভালো লাগে, অনেক কিছু বুঝতে ভালো লাগে। ইট ওয়াজ ইন দিস স্পিরিট দ্যাট মাই লিটল ওয়ান্স ক্রেপ্ট about me the other evening to hear about their great grandmother field. বলছে who is saying this? Charles Lamb is saying this. বলছে it was in this spirit, ওই ভাবনা নিয়ে আমার যে দুটো ছোট্ট ছোট্ট কচি ছানা, মানে কাদের কথা বলছে? my little ones মানে
Who are these little ones? The two children who are sitting by Charles Lamb here. আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরা ছবির মধ্যে কি দেখতে পাচ্ছি এখানে এই জায়গাটা আমাদেরকে ইমাজিন করে নিতে হবে as if Charles Lamb is the father. Our father is relating different stories from his childhood and he is relating these stories to his two small children. তো এখানে সেই দুই স্মল চিলড্রেনের কথা বলা হচ্ছে মাই লিটল ওয়ান্স ক্রেভড অ্যাবাউট মি দ্য আদার ইভিনিং টু হিয়ার অ্যাবাউট দেয়ার গ্রেট গ্র্যান্ডমাদার ফিল্ড। তারা কার গল্প শোনার জন্য দুজন বসে আছে? বলছে তাদের গ্রেট গ্র্যান্ডমাদার। বাচ্চাগুলোর গ্রেট গ্র্যান্ডমাদার হচ্ছে কে? চার্লস ল্যাম্বের গ্র্যান্ডমাদার, তাই তো? তাই বলছে তারা তাদের গ্রেট গ্র্যান্ডমাদার ফিল্ডের গল্প শোনার জন্য তারা বসে আছে। ফিল্ড কে ছিল? উনি ছিলেন হু লিভড ইন আ গ্রেট হাউস ইন নরফোক। নরফোক একটা জায়গা, সেখানে উনি একটা বাড়ির দেখাশোনা করতেন। শি ওয়াজ নট দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস, শি ইউজ টু লুক আফটার দ্য হোল হাউস। কে ছিলেন সে? চার্লস ল্যাম্বের ঠাকুমা। এবার কথা হচ্ছে তারপরেই আরেকটা কথা বলা হচ্ছে 100 times bigger than that in which they and Papa lived, which had been the scene. They and Papa means the two children along with their father Charles Lamb যেই বাড়িতে থাকে সেই বাড়ির থেকে 100 গুণ বড় যেই বাড়িটা ছিল নরফোকের, সেই বাড়ির দেখাশোনার দায়িত্বে ছিলেন ফিল্ড, who was Charles Lamb's grandmother. এবার কথা হচ্ছে সত্যি কি তাহলে চার্লস ল্যাম্বের দুটো ছোট ছোট বাচ্চা ছিল? বলছি না, এটা টোটালি ইমাজিনারি দুটো ক্যারেক্টার। সেই জন্যই প্রথমেই আমরা বললাম ড্রিম চিলড্রেন। খেয়াল রাখবে, আমরা প্রথমেই বলেছি ড্রিম চিলড্রেন, এটা একটা ইমাজিনারি ক্যারেক্টার। কেন ইমাজিনারি ক্যারেক্টার বলছি? কারণ চার্লস ল্যাম্বের তো কখনো বিয়েই হয়নি। চার্লস ল্যাম্ব সারা জীবনে তার বিয়ে হয়নি, সুতরাং তার কোনো সন্তান ছিল না। বাট তার ভেতরে নিশ্চয়ই একটা বাবা হওয়ার একটা ইচ্ছে, বা সে সন্তানের বাবা হওয়া, বা অ্যান সিমন্সকে যদি বিয়ে করতেন, তার যেহেতু মনের মধ্যে সে অ্যান সিমন্সকে ভীষণভাবে ভালোবাসতেন, তার একটা মনের মধ্যে সেই আশাটা ছিল যে যদি অ্যান সিমন্সকে সে বিয়ে করতেন তাহলে হয়তো তাদের এই সন্তান দুটো হতে পারতো, এই রকম দুটো সন্তান হতো, একটি ছেলে একটি মেয়ে, লাইক দ্যাট। হয়তো সেই ইমাজিনেশনটাই তার একটা ভিশনারির মধ্যে চলে এসছে, একটা ইলিউশন হিসেবে কাজ করছে। ঠিক আছে? তো বলছে তো নরফোকে গ্রেট গ্র্যান্ডমা থাকতো ফিল্ড, তারকে নিয়ে গল্প বলছে আমাদের এখানে চার্লস ল্যাম্ব তার ছেলে মেয়েদের কাছে, which had been the scene. So at least it was generally believed in that part of the country of the tragic incidents which they had lately become familiar with from the ballad of the children in the wood. বলা হচ্ছে যে নরফোক, এবার নরফোক তো আমাদের জানা নেই, আমরা বুঝতে পারলাম না নরফোক কোন জায়গা। বলছে পরিষ্কার করে ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য রাইটার এখানে একবার মেনশন করে দিচ্ছেন যে নরফোক সেই জায়গা যেখানে তোমরা জানো না, ওই সেই জায়গা জেনারেলি বিলিভড ইন দ্যাট পার্ট অফ দ্য কান্ট্রি, সেই দেশের, আমাদের দেশের সেই জায়গায় নরফোক, যেখানে ওই যে ট্র্যাজিক ইনসিডেন্টটা ঘটেছিল। কোন ট্র্যাজিক ইনসিডেন্ট? which they had lately become familiar with from the ballad of the children of the wood. ব্যালাড মানে কি? একটা পোয়েম which relates a story, সেটা তোমরা সকলেই জানো। এই যে চিলড্রেন অফ দ্য উড মানে কি? ফরেস্ট। চিলড্রেন অফ দ্য ফরেস্ট এটা একটা গল্প। এটা কি গল্প? এই গল্পটার মধ্যে আছে যে দুটো বাচ্চাকে ছোট দুটো বাচ্চাকে ওদের আঙ্কেল হি ওয়ান্টস টু গেট দেম কিল্ড, হি ওয়ান্টস টু গেট দেম মার্ডার্ড। বাচ্চা দুটোকে, যারা মার্ডারার, যারা অ্যাসাসিন, বাচ্চা দুটোকে মেরে ফরেস্টের মধ্যে কি করে? বাড়ি করে দেয়। কিন্তু সেই সময় সেই ফরেস্টে কয়েকটা রবিন রেড ব্রেস্টস, ছোট্ট পাখি, রবিন রেড ব্রেস্টস, সেই পাখিগুলো ওরা নিজেদের পাখনা দিয়ে, শুকনো পাতা দিয়ে পুরো ওই ওদের যে কবরটাকে পাতা দিয়ে ঢেকে রেখে দেয় এবং পাহারা দেয়। এটা হলো গল্পটা। কেন? এইখানে একটা জায়গা বোঝার যে ছোট বাচ্চা, দে আর সাইন্স অফ ইনোসেন্স, দ্যাট যখন ইনোসেন্ট, আমরা ইনোসেন্সকে নেচারের ভেরি ক্লোজ টু ইট হচ্ছে ইনোসেন্স। ইনোসেন্স ইজ অলওয়েজ ভেরি ক্লোজ টু নেচার। তো ওর আঙ্কেলরা, সেই বাচ্চা দুটোর আঙ্কেলরা মার্ডারার্সদেরকে দিয়ে, অ্যাসাসিনসদেরকে দিয়ে তাদেরকে মার্ডার করিয়ে নিয়ে ওখানে কবর দিয়ে রেখেছে ঠিকই, বাট নেচার ইন ইটস ডিফারেন্ট ফর্মস দে আর প্রোটেক্টিং দ্য বডিজ। এটা হলো
সেই গল্পটা, ঠিক আছে, সেই ব্যালেড অফ দ্য চিলড্রেন অফ দ্য উড। আর এই গল্পটা কোথায় ঘটনাটা, মানে ওই গল্পের মধ্যে যে ঘটনাটা ঘটেছিল যেখানে, সেটা ওই নরফোক যে কান্ট্রি, নরফোক যে কান্ট্রি, কিন্তু অ্যাকচুয়ালি আমরা এখন যেটা কান্ট্রি বলতে দেশ বোঝাই, তোমরা কিন্তু যখন কোনো কবিতার মধ্যে পড়বে, আমরা যখন ওল্ড ইংলিশ বা ইংলিশে যখন আমরা কান্ট্রি পড়বো সবসময় দেশ বোঝায় না, কান্ট্রি কিন্তু এখানে গ্রাম বোঝায়, কান্ট্রি সাইড, গ্রামের দিক, কান্ট্রি সাইড বোঝায়, ঠিক আছে। কান্ট্রি বলে সবসময় আবার দেশ ভেবে নিয়ে এগোবে না। তা বলছে, certain it is that the whole story of the children and their cruel uncle was to be seen fairly carved out in wood upon the chimney piece of the great hall. এবার দেখো, ওই যে গ্রেট হল মানে কোন হলের কথা বলা হচ্ছে সেই নরফোকে যে ওই বিশাল বড় ম্যানশন, প্যালেসের মতন বিশাল বড় বাড়ি। কত বড় বাড়ি বলছে, যেই বাড়িতে চার্লস ল্যাম্ব তার দুটো বাচ্চার সাথে আছে, তার প্রায় 100 গুণ বড় বাড়ি। সেই ম্যানশনে স্বাভাবিকভাবেই অনেক পুরনো বাড়ি হওয়ার ফলে কি হচ্ছে, অনেক পুরনো কিছু, অনেক আর্ট কালচারের এগুলো মানে থাকবেই ছবি। যেমন হচ্ছে কি দেওয়ালের মধ্যে বা কিছু কাঠের উডেন কিছু প্ল্যাঙ্কস আছে, তার মধ্যে ইনস্ক্রাইব করা আছে সেই ছবিগুলো। আমরা যেরকম বলেছিলাম আগের দিনের পড়াতে ওড অন আ গ্রেসিয়ান আর্নের কথা বলেছিলাম, যে সেই আর্নের ওপরে ইনস্ক্রিপ্ট করা আছে, ছবি আঁকা আছে। ঠিক ওই রকমই যেরকম থাকে না পুরনো বাড়ির মধ্যে কাঠের মধ্যে ডিজাইন করা, ডিজাইনটা কি ডিজাইন, কোন আর্টটা কি ডিজাইন করা আছে, এই সেই গল্পটা ব্যালাড অফ দ্য চিলড্রেন ইন দ্য উড, সেই গল্পটাই ওটার মধ্যে পুরো ইনস্ক্রিপশন আছে, পুরো ছবিটা আঁকা ওটার মধ্যে। তো বড় নরফোকের বিশাল বড় বাড়ি, আর্ট কি ওখানে তখন যেখানেই যেটা পারছে এরকম ছবি, একটা গল্প ওটাকে পুরো রিলেট করে দিচ্ছে। হল থাকে, তাদের দেখবে দেওয়াল জুড়ে অনেক বড় বড় আর্ট পিসেস সাজিয়ে রাখা হয়। কখনো বিভিন্ন রকমের, কেউ মধুবনী পেন্টিং দিল, কেউ অমুক পেন্টিং দিল, আমরা এতগুলো পেন্টিংয়ের নামই বলতে পারি না, কেউ মান্ডালা আর্ট দিয়ে সাজিয়ে দিল, মানে বিশাল বড় বড় পেন্টিং দিয়ে। এবং বিশেষ করে কি হচ্ছে, ওই পেন্টিংগুলো দেখা যাচ্ছে বড় ওয়াল থাকলে সুবিধে হয় সেটা করতে, একটা স্টোরিকে রিলেট করে। আমরা আমাদের এপিক্সের উপরে দেখবে অনেক সময় শাড়ি বেরিয়ে যাচ্ছে, এখনের দিনে দেখা যায় যে শাড়ির মধ্যে পুরো ডিজাইন করা, অনেক গল্প ডিজাইন করা আছে, ছবি আঁকা আছে। তো এটাই হলো একটা আর্ট। তো ওখানেও কি ছিল যে certain it is that the whole story of the children and their cruel uncle was to be seen fairly carved out in wood upon the chimney piece of the great hall. সেই যে নরফোকের যে বাড়িটা, সেখানে যে বড় যে গ্রেট হলটা আছে, চিমনি পিস, সেখানে দেখা যাচ্ছে যে ওখানে ওটা আঁকা আছে, ডিজাইন করা আছে ছবিটা। দ্য হোল স্টোরি ডাউন টু দ্য, কোথাও অবধি পুরো গল্পটা, যেখান থেকে শুরু হয়েছে আঙ্কেল ওদেরকে মার্ডার করতে পাঠিয়ে দিল সেখান থেকে শুরু করে কোথাও অবধি, হোল স্টোরি ডাউন টু দ্য রবিন রেড ব্রেস্টস, শেষ অবধি মানে যেখানে আমি মাত্র বললাম রবিন রেড ব্রেস্টসরা কী করেছে, ওরা হচ্ছে এই পাখিগুলো কী করেছে, প্রোটেক্ট করে রেখেছে, আগলে রেখেছে, বলে পুরো গল্পটা ওখানে করা আছে, খোদাই করা আছে। Till a foolish rich person pulled it down to set up a marble one of modern invention in its stead with no story upon it. এবার মানুষ কী করছে দেখো, অনেক সময় দেখবে আগের দিনে আমাদের বাড়িতে, অনেকের বাড়িতেই পুরনো যাদের বাড়িতে কিছু আসবাবপত্র থাকে, দেখা যায় এমন অনেক আসবাবপত্র থাকে যেখানে ভীষণভাবে ডিজাইন করা, অনেক ভীষণ নিখুঁত ডিজাইনের আসবাবপত্র রয়েছে। আমাদের সময়ের এখন অভাব, দিনে দিনে আমরা সকলে ভীষণ ব্যস্ত জীবনের মধ্যে ঢুকে গেছি। আমরা এখন দেখছি ওই যে নিখুঁত ডিজাইন করা যে আসবাবপত্র, কেউ আগে দেখা যেত ড্রেসিং টেবিল বা বেড কাঠের পুরো একদম নিখুঁত কাজ, সেই কাজগুলো কিন্তু যাদের বাড়িতে আছে তারা নিশ্চয়ই দেখবে সেটাকে মায়েরা দেখবে সারাক্ষণ মুছে রাখে, ওটাকে পরিষ্কার রাখে, নাহলে নোংরা বসে যায়। এবার এটাকে যদি মুছে রাখা যায় তাহলে তো স্বাভাবিক, এটা একটা পিস অফ আর্ট, তার তো কোনো তুলনাই নেই। কিন্তু আমরা সময়ের অভাবে আমরা কি করি, সবসময় সিম্পল জিনিসকে খুঁজে বেড়াই, যাতে বেশি মোছামুছিও না করতে হয়, পারলে এমনভাবে জিনিস তৈরি করি যাতে ধুলোটাও না পড়তে পারে। তো টাইম স্বাভাবিক, সময়ের সাথে সাথে কী হবে, আর্টের যে গুরুত্বটা ওইখান থেকে কমে গেল। যদি কেউ ভাবে এই পুরনো বাড়িটা পুরনো হয়ে গেছে, একে আমি তো নতুন করতে চাই, নতুন কিছু লুকস দিতে চাই, কী করবো, পুরনো এগুলো সমস্ত খুলে দাও, মার্বেল লাগিয়ে দাও, একদম মেনটেনেন্স ফ্রি। আমরা করি, বাড়ি ঘরে এখন রং করতে হবে না, পুরো টাইলস লাগিয়ে দিই, আর করতে হবে না, লাইফ টাইম আমার মেনটেনেন্স ফ্রি। তো ওই রকমই ঠিক একই রকম অবস্থা। বলছে যেহেতু বাড়িটা অনেক পুরনো হয়ে গেছে, আ ফুলিশ রিচ পারসন বলা হচ্ছে, ভালো করে দেখো, ফুলিশ রিচ পারসন, বিকজ হি মে বি রিচ, হি মে হ্যাভ ওয়েলথ এনাফ, হি মে হ্যাভ মানি, বাট হি ইজ নট ওয়াইজ এনাফ।
he is not wise enough to value art or art pieces. ওকে, তাই বলা হচ্ছে যে একটা ফুলিশ পারসন কতক্ষণ অবধি ওই হলটার মধ্যে ছবিগুলো খোদাই করা আছে, যতক্ষণ না অবধি যে মালিক, ওই বাড়ির মালিক ছিল, তো সেখানে তো ফিল্ড তো দেখাশোনা করতেন। এবার ওই মালিক কী করেছে, আরেকটা শহরের আরেক জায়গায় সে অন্যখানে চলে গেছেন, শিফট করে গেছেন, এবং ওই বাড়ির পুরনো জিনিস অনেক কিছু খুলে টুলে নিয়ে সরিয়ে দিচ্ছেন বা লাইক দ্যাট করছেন। তাই বলছে pulled it down to set up a marble one of modern invention in its state. In its state মানে তার জায়গায়, তার পরিবর্তে মার্বেলের কোনো কিছু দিয়ে সাজিয়ে দিয়েছে, পুরো কাঠেরগুলো খুলে দিয়েছে, with no story upon it, and this is the area which disturbs Charles Lamb. বলছে এখন সেই ফুলিশ রিচ পারসন কি করেছে, কাঠের ওই সমস্ত খোদাই করা সেই ডিজাইন, সেই আর্ট পিসেসগুলোকে সরিয়ে দিয়ে কি দিয়েছে, এখন মার্বেল সেট করে দিয়েছে। আর মার্বেল সেট করে দিয়েছে উইথ নো স্টোরি আপন ইট, ওর ওপরে এখন আর কোনো গল্প নেই, মানে নো আর্ট। আর এটাই হচ্ছে একজন রোম্যান্টিক, তার সবসময় ভীষণ সেটা কষ্টদায়ক তার জন্য, সে সেটাতেই কষ্ট পাচ্ছেন। Here Alice put out one of her dear mother's looks too tender to be called upbraiding. ভালো করে খেয়াল করবে, এই প্রত্যেকটা জিনিসগুলোকে আমরা এই জন্য লাইন বাই লাইন করেই পড়াচ্ছি যাতে ভালো করে বোঝা যায়। এখানে অ্যালিস যে বাচ্চাটির কথা বলা হচ্ছে, এটা ইমাজিন করছেন এখানে আমাদের এসেইস্ট, আমাদের চার্লস ল্যাম্ব রাইটার, উনি কল্পনা করছেন অ্যালিস ইজ দ্য ডটার অফ চার্লস ল্যাম্ব অ্যান্ড অ্যান সিমন্স। ঠিক আছে, অ্যান সিমন্স, যদিও এখানে সে তাকে অ্যান সিমন্স বলবেন না, আমরা আসছি সেটাতে একটু পরে, একদম লাস্ট যে প্যারাগ্রাফে আসবো সেখানে আমরা ওটা নিয়ে ডিটেলসে কথা বলবো। তো উনি কল্পনা করছেন যে অ্যালিস ইজ দ্য ডটার অফ চার্লস ল্যাম্ব অ্যান্ড অ্যান সিমন্স, আর তার নাম দেওয়া হয়েছে এখানে অ্যালিস। ওকে, তো বলছে যখনই এই গল্পটার কথা বললো, এই কথাটা বললো যে আর কোনো ছবি নেই, অ্যালিসের কী হলো, রাগ হয়ে গেল। বাচ্চা মানুষ, এত সুইট ফেস তার, বলছে রাগটা দেখাতে গেলেও তার রাগ আর আসছে না, তার চেহারা দেখে মনে হচ্ছে না সে রাগ দেখাতে পারছে, বিকজ দ্য ফেস অফ আ চাইল্ড ইজ ইনোসেন্ট, না? দ্য ইনোসেন্ট ফেস, হাউ ক্যান ইট শো অ্যাঙ্গার, হাউ ক্যান ইট শো অফ রেজ, এটা দেখানো তার পক্ষে সম্ভব নয়। তাই বলছে হিয়ার অ্যালিস পুট আউট ওয়ান অফ আর ডিয়ার মাদার্স লুকস, বলছে ওর মা যখন গ্রোন আপ, মায়ের সেই রাগটা দেখানোর চেষ্টা করছে। সাধারণত আমরা বলি মেয়েরা অনেক ক্ষেত্রে দেখা যায় রিজেম্বল করে তাদের মায়েদেরকে, চেহারায় দেখতে না হলেও তাদের অ্যাটিটিউড, তাদের বিহেভিয়ার অনেক কিছু মায়ের সাথে মিলে যায়, মাকে খুব ফলো করে মেয়েরা। তো সেই জন্যই বলা হচ্ছে হিয়ার অ্যালিস পুট আউট ওয়ান অফ আর ডিয়ার মাদার্স লুকস টু টেন্ডার টু বি কল্ড আপব্রেডিং। টু টেন্ডার মানে ওই লুকসটা ওই রাগি একটা মুখ দেখাবার চেষ্টা করছে, বাট ইটস টু টেন্ডার, যে ওটাকে বলা যায় না যে ও সত্যি সত্যি রাগ দেখাতে পারছে, বিকজ শি ইজ হ্যাভিং সাচ আ নাইস অ্যান্ড কিউট ফেস। ঠিক আছে, তা বলছে then I went on to say how religious and how good their great grandmother Field was, how beloved and respected by everybody, though she was not indeed the mistress of this great house but had only the charge of it, and yet in some respect she might be said to be the mistress of it too, committed to her by the owner, who preferred living in a newer and more fashionable mansion which he had purchased somewhere in the adjoining county. অ্যাডজয়নিং কাউন্টি কথাটা কি, কাউন্টি হচ্ছে কোনো একটা জায়গায়, ধরো আমাদের কোচবিহার যদি বলি সাপোজ, বা আমরা যে কোনো শহরের কথা বলি, শুধু কোচবিহার বললে তো হবে না এখানে, হ্যাঁ ভুলে গেছি। তো যাই হোক, আমরা যে কোনো শহরের কথাই বলি না কেন, শহর বলছি কেন, মানে কোনো একটা জায়গার কথা বলি। এবার আমরা যেখানে আছি কারণ সেই জায়গাটার যে অ্যাডমিনিস্ট্রেশনটা যেখান থেকে চলে, মানে মেইন যেটা শহর ওই জায়গায়, সেটা হচ্ছে কাউন্টি। বুঝতে পারলে? তো কাউন্টিটা কি হয়, ধরো যে কোনো জায়গার মধ্যে যেখান থেকে মেইন অ্যাডমিনিস্ট্রেশনগুলো চলে সেটাই কিন্তু কাউন্টি, অফিসিয়াল ওয়ার্কসগুলো যেখান থেকে হয় সেটা হলো কাউন্টি। তো সেইখানে বলা হচ্ছে এখানে যে আমি, মানে চার্লস ল্যাম্ব ইজ সেইং যে আমি তারপর কি করলাম, আমি দেখলাম অ্যালিস একটু রাগ দেখাবার চেষ্টা করলো। এখানে আমাদের মাঝে মাঝেই দেখবো দিস টু চিলড্রেন দে আর ট্রাইং টু শো দেয়ার ইমোশনস থ্রু ডিফারেন্ট জেস্টার্স। আমরা এটা খেয়াল করব, শুরু হলো এখান থেকে। এবার চার্লস ল্যাম্ব বলছেন আই ওয়েন্ট টু সে হাউ রিলিজিয়াস, বলছি তখন যে আমার গ্র্যান্ডমাদার, চার্লস ল্যাম্ব বলছেন আমার গ্র্যান্ডমাদার মানে বাচ্চাদের গ্রেট গ্র্যান্ডমাদারের কথা বলছেন, শি ওয়াজ এ ভেরি রিলিজিয়াস কাইন্ড অফ লেডি, মানে গড ফিয়ারিং রিলিজিয়াস কাইন্ড অফ লেডি। এবং যারা গড ফিয়ারিং হয়, যারা রিলিজিয়াস হয়, তাদের মেন্টাল স্ট্রেংথও অনেক থাকে অনেক সময়, বিকজ দে বিলিভ দ্যাট ইফ দের ইজ নো ওয়ান, অ্যাট লিস্ট গড ইজ দেয়ার বাই দেয়ার সাইড। They do never feel lonely actually.
because they can share that loneliness with the kind of omnipresence of God. তাদের একটা ফিলিং তাদের সবসময় কাজ করে। তো এখানে সেই গ্র্যান্ডমাদার ফিল্ডের কথা বলছে she was a very religious lady and very good lady she was in every way, and she was beloved, মানে everyone loved her and respected, though she was not indeed the mistress, though it is a fact that she was only a caretaker of the house. She was there only to look after the whole house, the whole building, the whole castle. She was not the mistress, she was not the owner. But অনেক সময় হয় না, যার কাছে দায়িত্ব থাকে সে এত নিজের মতন করে রাখে যে তাকেই মনে হয় তখন she is only the mistress. মানে নরফোকের সেই যে বাড়িটার মিস্ট্রেস, তখন মনে হতো as if great grandmother Field is only the mistress of the house. তাই বলছে কেন মিস্ট্রেস বলা হচ্ছে, বলছে কারণ কমিটেড টু হার বাই দ্য ওনার হু প্রেফার্ড লিভিং, কারণ ওনার আর ওখানে থাকেন না, ওনার তখন প্রেফার করছেন যে তার সামনাসামনি মানে যেখানে ওই বাড়িটা আছে নরফোকের, সেখানে যে শহর যেই জায়গাটা অ্যাডমিনিস্ট্রেশন যেখান থেকে চলে, আমরা তো সকলেই সবসময় একটু ডেভেলপ জায়গায় যাওয়ার চেষ্টা করি, তো সেও কি করেছে শিফট করে গেছে কাউন্টিতে। তাই পুরনো বাড়িটাকে দেখাশোনার জন্য কাউকে রেখে, যেমন বলে না ফার্ম হাউস একটা, তো ফার্ম হাউসটা দেখাশোনার দায়িত্ব মিসেস ফিল্ডকে দিয়ে ওনারা শিফট হয়ে গেছেন। বাট still she lived in it in a manner as if it had been her own and kept up the dignity of the great house in a sort while she lived, which afterward came to decay and was nearly pulled down, and all its old ornaments, all its old ornaments stripped and carried away to the owner's other house, where they were set up and looked as awkward as if someone were to carry away the old tombs they had seen lately at the abbey and stick them up in Lady C's tawdry gilt drawing room. সেন্টেন্সেসগুলো খুব লম্বা লম্বা, তাই আমরা একটু ভেঙে ভেঙে বোঝালে জিনিসটা বুঝতে সুবিধা হবে, কারণ প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা ফ্রেজ অনেক কিছু বলে এবং প্রত্যেকটাই আমাদের বোঝা দরকার জিনিস এই এসেটাকে ভালোভাবে বোঝার জন্য। বলা হচ্ছে যে গ্রেট গ্র্যান্ডমাদার ফিল্ড শি ওয়াজ ভেরি ডেডিকেটেড টু হার ডিউটিস, তার ডেডিকেশন নিয়ে কোনো কথাই হবে না। যেই দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল শি হ্যাড বিন ভেরি সিনসিয়ার in obeying or abiding by all the responsibilities. Okay, so বলছে committed to her by the owner who preferred living, সে তো অন্যখানে চলে গেছে, একটা ফ্যাশনেবল একটা ম্যানশনে চলে গেছে, শহরের একটা ভালো ফ্যাশনেবল একটা বিল্ডিংয়ে সে শিফট করে গেছেন, এবং ফ্যাশনেবল বিল্ডিংয়ে শিফট করে গেছেন, সেখানে কি করেছেন ওই কাউন্টিতে অ্যাডজয়নিং কাউন্টি পাশাপাশি যে কাউন্টি আছে সেখানেই একটা বিল্ডিংও উনি ম্যানশন কিনে নিয়েছেন। কিন্তু গ্রেট গ্র্যান্ডমাদার ফিল্ড ওই পুরনো বাড়িটাতে এখনও আছেন অ্যাজ ইফ সেটা তারই বাড়ি, এমনভাবে যে মনে হতো যে ধীরে ধীরে ওই বাড়িটা যেন ডিকে হয়ে যাচ্ছে। দেখো এখানেও একটা জিনিস বোঝানো যে টাইম, যে প্যাসেজ অফ টাইম বা এজিং, এটাকে তো আমরা ডিনাই করতে পারি না, এটাকে আমরা ডিনাই করতে পারি না। আমরা দেখছি সেই বাড়িটাও শিফট করে চলে যাচ্ছেন, বাড়িটা ছেড়ে চলে যাচ্ছেন ওনার, কেন? বাড়িটা অনেক পুরনো হয়ে গেছে। এখানে বোঝানো যে সময় যায়, সময়ের সাথে সাথে সময়ের গতিকে আমরা কেউ আটকাতে পারি না। ওল্ড অর্নামেন্টস, অর্নামেন্টস মানে গহনা। কিসের গহনা? মানে যেই জিনিসগুলো দিয়ে, যেই আর্ট পিসেস দিয়ে, যেই সুন্দর সুন্দর জিনিস দিয়ে পুরনো বাড়িটাকে সাজানো ছিল, সে ওনার কী করেছেন পুরনো বাড়ির যা কিছু অর্নামেন্টস আছে, মানে আর্ট পিসেস আছে বা যা কিছু আছে, সব খুলে নিয়ে চলে যাচ্ছেন তার শহরের বাড়িতে লাগাতে। এবার কথা হচ্ছে তুমি বা আমরা যদি পুরনো দিনের গহনা বা পুরনো দিনের গয়না যখন আমরা পরি, তখন আমরা সেই জিনিসগুলোকে ট্র্যাডিশনাল গয়না তখনই পরব যখন আমরা ট্র্যাডিশনাল লুক নিজেদেরকে দেওয়ার চেষ্টা করব। কিন্তু হঠাৎ করে সেই ট্র্যাডিশনাল লুকসটা তো মানে নতুন পোশাকের সাথে ওই পুরনো সময়ের গয়না কিন্তু ঠিক মিল খাবে না, একটু অদ্ভুত লাগবে, সব কিছু সবখানে মানানসই হয় না। তাই বলছে মনে হচ্ছে যে গয়নাগুলো খুলে নিয়ে চলে গিয়ে ওখানে লাগাচ্ছে একটা নিউ ফ্যাশনেবল ম্যানশন, সেখানে এই পুরনো বাড়ির এই জিনিসগুলোকে লাগালে কি আদৌ ভালো লাগবে?
বলছে আদৌ ভালো লাগবে না, যেন মনে হচ্ছে কেমনভাবে এক্সাম্পলটা দিল, কেমনভাবে কম্পেয়ারটা করলো, কীভাবে কম্পেয়ার করলেন, বললেন where they were set up and looked as awkward as if someone were to carry away the old tombs they had seen lately at the abbey. abbeyতে আমরা জানি অনেক টুমস আছে, যখন আফটার মানে বিভিন্ন রকমের মানে আফটার ডেথ যাদেরকে বাড়ি করে দেওয়া হয় টুমসগুলো, সেটা হচ্ছে ওখানে একটা কালচারাল, একটা হেরিটেজ, একটা অনেক সাইন। এবার সেটা যদি কোনো একজন লেডিসি বলে এখানে বলা হচ্ছে, এটা একটা কাল্পনিক চরিত্র লেডিসি। লেডিসি কাকে বোঝানো হচ্ছে? লেডিসি বোঝানো হচ্ছে একজন একটা সফিস্টিকেটেড কোনো লেডির কথা বলা হচ্ছে, যিনি একজন আমরা যাকে বলবো একজন সম্ভ্রান্ত ঘরের একজন মহিলা, যার বাড়িতে একটা ভীষণ ড্রয়িং রুম থাকবে, বিশাল বড় ড্রয়িং রুম আছে, কিন্তু সেই ড্রয়িং রুমে কি আছে? টডরি গিল্ট ড্রয়িং রুম। গিল্ট মানে কি? ছোট ছোট গোল্ড। দেখো গিল্ট শব্দটা কিন্তু আসছে গোল্ডেন, যেরকম অ্যাডজেক্টিভ হয়, গোল্ডের অ্যাডজেক্টিভ যেরকম গোল্ডেন হয়, গিল্টও কিন্তু গোল্ডের অ্যাডজেক্টিভ। গিল্ট কি বোঝানো হয়? একটা পাতলা সোনার যদি আমরা বলি একটা পরত, সেটাকে গিল্ট বলা হয়। ঠিক আছে, বলছে তার ঘরে যদি একটা মডার্ন ফ্যাশনেবল ঘরে তো ওই সমস্ত জিনিসগুলো ভালো লাগবে না, ওই রকম জিনিসগুলো তো ভালো লাগবে না, ওগুলো ট্র্যাডিশনাল ঘরেই ভালো লাগবে। বলছে যেমন লেডিসের ঘরে যদি এই সমস্ত জিনিস নিয়ে সাজিয়ে রাখা হয়, তাহলে যেমন সেটা বেমানান লাগবে, একটুও মানানসই হবে না, ঠিক তেমনই নরফোকে মিসেস ফিল্ড যেই বাড়ির দেখাশোনা করেন, সেই বাড়ির পুরনো সমস্ত জিনিসপত্র, আসবাবপত্র, অর্নামেন্টস, মানে যা কিছু দিয়ে আগের বাড়িটা সাজিয়ে রাখা ছিল, সেই সমস্ত জিনিসগুলো খুলে খুলে সে তার নিজের ম্যানশনে নিয়ে চলে যাচ্ছেন। এবার তারপরে বলছে হেয়ার, যখন ওই লেডি সির কথাগুলো বলল, আগের বার কখন বলেছিল? যখন ওই ছোট্ট দুটো বাচ্চার গল্প করা হয়েছিল, তখন ওর রাগ দেখিয়েছিল না, অ্যালিস রাগ দেখিয়েছিল, একটু বড় বড় চোখ করেছিল, রাগ রাগ একটু ভাব করেছিল। এবার কি হচ্ছে? এবার যখন এই গল্পটা করা হচ্ছে, যখন কিসের গল্প করা হচ্ছে? যে লেডি সির বাড়িতে যেমন সাজিয়ে ফেলবে, ওই রকম যখন কিছু বোঝানো হচ্ছে যে নরফোকের বাড়ির সব কিছু নিয়ে চলে যাচ্ছে, আর্টটাকে ভ্যালু করছে না, মানে এখানে ওরা খুলে নিয়ে তার বাড়িতে কি লাগাচ্ছে না লাগাচ্ছে থেকেও খুলে ফেলছে। পুরনো বাড়ি হয়ে গেছে, ডিকে হচ্ছে, জিনিসগুলোকে খুলে ফেলে অনেক কিছু কি করছে? মার্বেল দিয়ে ঢেকে দিচ্ছে, মার্বেল দিয়ে ঢেকে দিচ্ছে। সব যে খুলে এই যে আর্ট পিসগুলো যে খুলে গিয়ে সে আবার যত্ন করে রেখে দিচ্ছেন, তার কিন্তু মানে নেই। সব ক্ষেত্রে তাই হচ্ছে না, কারণ একবার বলা হয়েছে যে বাড়িটা ডিকে হয়ে যাচ্ছে, কেম টু ডিকে। তাই কেম টু ডিকে মানে কি? কাঠের জিনিস, আসবাবপত্র নষ্ট হয়ে যাচ্ছে, তার জায়গায় হয়তো ওয়ালের মধ্যে কিছু ডেকোরেটিভ পিস, বলছে পুরো মার্বেল লাগিয়ে দাও, পুরো মার্বেল লাগিয়ে দিল, বলছে উইদাউট এনি ওয়ার্ক, উইদাউট এনি আর্ট, উইদাউট এনি স্টোরি। জন স্মাইল্ড অ্যাজ মাচ অ্যাজ টু সে দ্যাট উইল বি ফুলিশ ইনডিড। এবার জনের হাসিটা কেমন হলো? সত্যি কি বোকা না? জন ভাই, এই যে বলছি এই দুটো ক্যারেক্টার, জন ভাই ছিল। এবার এইখানে দুটো ক্যারেক্টার, একবার আমরা দেখতে পাচ্ছি অ্যালিসকে কি দেখতে পাচ্ছি? একটা ইমাজিনারি ক্যারেক্টার, যে ভাবছে যে অ্যালিস আর জন ও আসলে দুজনকে খুব ভালোবাসতো, তো জনকেও খুব ভালোবাসতো, চার্লস ল্যাম্ব জনকে খুব ভালোবাসতো, আর অ্যান সিমন্সকেও ভালোবাসতো। এই দুটো ভালোবাসাকেও যেহেতু নিজের জীবনে রাখতে পারলো না, অ্যান সিমন্সকে তো রাখতেই পারলো না, বিকজ অ্যান সিমন্স চলে গেছে বার্ট্রামের কাছে, আর জনকেও রাখতে পারেনি বিকজ জন ডাইড। সেই জন্য তার কল্পনার মধ্যে এই দুটো চরিত্র ওর দুটো সন্তান হিসেবে দেখা দিচ্ছে এখানে। ঠিক আছে, তো এখানে জন বলছে যেরকম সত্যি মানে একটা বাচ্চারও যেন মনে হচ্ছে, তাই তো এদের এইটুকুও বুদ্ধি নেই, মানে ফুলিশ। আমরা হয় না বাচ্চারা করলে একটু হাসে না, জন হাসিস, একটুও বুদ্ধি নেই, এরকম ভাবে একটা হাসি দেখাচ্ছে জনের। হিয়ার জন স্মাইল্ড অ্যাজ মাচ অ্যাজ টু সে দ্যাট উইড বি ফুলিশ ইনডিড, সত্যি কি বোকা বোকা, এই ভেবে যেন জনও হাসলো। অ্যান্ড দেন আই টোল্ড হাউ when she came to die her funeral was attended by a concourse of all the poor and some of the gentry too of the neighborhood for many miles round to show their respect for her memory because she had been such a good and religious woman. Now Charles Lamb is saying, he is talking about again his grandmother Phil, that she was such a nice lady, such a good lady, and she was loved by each and everyone out there in Norfolk. যখন সে মারা গেছিলেন তখন কি হয়েছিল? her funeral was attended by a concourse of all the people, সব রকমের লোকজন ওখানে এসেছিল, and some of the gentry too, মানে সমস্ত হাই ক্লাস সবাই, সব রকম পিপল ওখানে, সবাই ওখানে এসেছিল। বলছে of the neighborhood for many miles round, অনেক দূর দূর থেকে নেইবারহুড থেকে সকলে এসেছিল, to meet whom? To see, to attend the funeral, not meet, to attend the funeral of Mrs. Field.
to show their respect for her memory because she had been such a good and religious woman. তা আমরা এখানে দেখতে পাচ্ছি Mrs. Field has been a very good, lovely, caring, sense of responsibility, having the sense of responsibility, and sincere enough, at the same time religious, and a very good lady. Okay, so good indeed that she knew all the psaltery by heart, and a great part of the testament besides. Which are very good indeed. Psaltery bolte ekhane ki bojano, joto religious, joto poems, religious, joto scripts, সব কিছু তার মনে মনে আছে, এভরিথিং। বলছে টেস্টামেন্টও তার একদম মনে আছে, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, দিস পার্ট, এভরিথিং। শি ওয়াজ সো মাচ রিলিজিয়াস। হিয়ার লিটল অ্যালিস spread her hands, then আর মানে সো মেনি থিংস শি নোজ, সব কিছু জানে, স্যালট্রিজ অ্যান্ড টেস্টামেন্টস। তখন অ্যালিস কি বোঝাচ্ছে, এত বাচ্চারা বোঝায় না, অনেক আছে, বলছে অনেক, লাইক দ্যাট। ঠিক অ্যালিসও ঠিক এই কাজটাই করলো। অ্যালিস কি করলো, হিয়ার লিটল অ্যালিস spread her hands, তাদের জেস্টার দিয়ে তারা বোঝাবার চেষ্টা করছে। ওকে, then I told what a tall, upright, graceful person their great grandmother Field once was. তখন বললাম যে great grandmother Field কেমন ছিলেন দেখতে, upright, tall lady, and how in her youth she was esteemed the best dancer. Esteemed means she was respected. She was respected as the best dancer when she was young lady. খুব ভালো একজন ডান্সার ছিল। আর যেই ডান্সারের কথা শুনেছে, স্বাভাবিকভাবেই অ্যালিস, ছোট্ট বাচ্চা মেয়েটি, ওরও যেন একটা নাচের ছন্দে নিজেকে ও তার ছন্দের মধ্যে নিজেকে নিয়ে নিচ্ছে। সে কি করছে, অ্যালিসেস লিটল রাইট ফুট প্লেড অ্যান ইনভলেন্টারি মুভমেন্ট টিল আপন মাই লুকিং গ্রেভ ইট ডিজিস্টেড। অ্যালিস কি করলো, যেই শুনলো যে তার গ্রেট গ্র্যান্ডমাদার খুব ভালো ডান্সার ছিল, সে তার রাইট ফুটটাকে হঠাৎ পাটা দিয়ে একটু শব্দ করছে, একটু নাচাচ্ছে, মানে একটা জেস্টার, নাচের একটা অঙ্গভঙ্গি বোঝাবার চেষ্টা করা। তারপরে কতক্ষণ করছে একটা টাইম বোঝাচ্ছে, এই ধরনেরও অনেক সময় থাকে। আমি একটা এই কোয়েশ্চেন দেখেছিলাম যে কতক্ষণ করছিল, টিল একটা করে বলেছে, অপশানসগুলো দিয়েছে, ঠিক আছে। তো যাই হোক, কতক্ষণ সেই পায়ের ফুটস্টেপসটাকে নাড়াচ্ছিল, টিল আপন মাই লুকিং গ্রেভ, যতক্ষণ না অবধি আমার চোখ মুখটা আবার গম্ভীর হয়ে গেল। কেন বাবার চোখ মুখটা গম্ভীর হয়ে গেল কেন চার্লস ল্যাম্বের? বলছে ইট ডেজিস্টেড, যতক্ষণ অবধি আমার চোখ মুখ গম্ভীর হয়ে গেল ততক্ষণও চলছিল, তারপরেও থেমে গেল। দ্য বেস্ট ড্যান্সার, মানে এখানে বেস্ট ড্যান্সার আই ওয়াজ সেইং ইন দ্য কাউন্টি টিল আ ক্রুয়েল ডিজিজ কল্ড আ ক্যান্সার কেম অ্যান্ড বোর্ড হার ডাউন উইথ পেইন। বলছে সেই কাউন্টিতে সে নাচ করছিল, বেশ ভালো ছিল, সুন্দর চলছিল, কিন্তু কতক্ষণ? এখন তো একটা মানে তার ভয়েসটার মডিউলেশন হচ্ছে, ভয়েসটা চেঞ্জড হয়ে গেল, গ্রেভ হয়ে গেল। কেন? বিকজ সে বলছেন যে তারপরে ওই গ্রামে, ওই কাউন্টিতে একটা ডেঞ্জারাস একটা ডিজিজ চলে আসলো। কি ডিজিজ? সেই সময় তো ক্যান্সার ওয়াজ নট ভেরি কমন। ডিউরিং দ্যাট পিরিয়ড ক্যান্সার ওয়াজ নট ভেরি কমন। তাই জন্যই বলছে সেই কি ডিজিজ, বলছে সেই মারাত্মক একটা ডিজিজ। কি ডিজিজ? ক্রুয়েল একটা ডিজিজ, কারণ যে ক্যান্সারের পেশেন্ট তাকে ভীষণ কষ্টের মধ্যে দিয়ে জীবনটাকে ছাড়ছে। ক্রুয়েল ডিজিজ কল্ড আ ক্যান্সার। সেই ক্যান্সারে অ্যাটাক হয়েছিল। ভালো করে এই জন্য পড়া, কেন, কিভাবে মারা গেছিলেন, ফ্রম উইচ ডিজিজ, এই জায়গাগুলো কিন্তু একটু খেয়াল রাখার। এই জন্য আমরা লাইন বাই লাইন জিনিসগুলোকে পড়ছি যাতে কোনো কিছু মিস না যায়। ওকে, ক্যান্সারে মারা যায়। অ্যান্ড বোর্ড হার ডাউন উইথ পেইন বাট ইট কুড নেভার বেন্ড হার গুড স্পিরিটস অর মেক দেম স্টুপ, বাট দে ওয়ার স্টিল আপরাইট বিকজ শি ওয়াজ সো গুড অ্যান্ড রিলিজিয়াস। বলছিল ওই ক্যান্সারটাই সে তাকে একদম ভেঙে দিয়েছিল, তার অবস্থা খুব খারাপ করে দিয়েছিল। হ্যাঁ, ভেঙে দিয়েছিল, বাট সেটা ছিল শুধুমাত্র শারীরিক। তার মানসিক শক্তি, মানসিক জোর, সেগুলোকে কিন্তু ভাঙতে পারেনি, বিকজ শি ওয়াজ আ ভেরি রিলিজিয়াস মাইন্ডেড লেডি। ওকে, then I told how she was used to sleep by herself in a lone chamber. এবার গল্প করছেন, কে গল্প করছেন, কিসের গল্প করছেন? সেই গ্রেট গ্র্যান্ডমাদারেরই কথা হচ্ছে যে শি ওয়াজ এ রিলিজিয়াস লেডি, কিন্তু কী ছিল, সে সবসময় একাই থাকতেন। ওই বাড়ি, এত বড় বাড়িতে একাই থাকতেন, পুরো চেম্বারে একা একা থাকতেন, এত বড় বাড়িতে, অফ দ্য গ্রেট লোন হাউস। লোন হাউস মানে বোঝা যাচ্ছে একদম কেউ নেই, একা থাকা শুধুমাত্র। আর সেখানে শুধু তাই নয়, যখন একদম বড় সড়ো খালি বাড়ি থাকে, অনেক পুরনো বাড়ি থাকে, আমরা অনেক সময় বলি বাড়িটাকে দেখে মনে হয় হন্টেড হাউস। হন্টেড হাউস বলতে কি বোঝাচ্ছি আমরা এখানে? হন্টেড বলতে বোঝাচ্ছি একটু ওই ভুতুড়ে ব্যাপার থাকে যেটাতে, যেখানে স্পিরিটস যেন মনে হয় হন্ট করছে, ফ্রিকুয়েন্টলি দে ভিজিট,
হন্টিং মানে কি, হন্ট করা মানে কি ফ্রিকুয়েন্টলি ভিজিটিং সাম প্লেস, তো সেটাই হচ্ছে হন্টেড। পোড়ো বাড়িও বলে, পোড়ো বাড়িই বলে আসলে, হ্যাঁ পোড়ো বাড়ি তো বলে। তো বলছে অ্যান্ড হাউ শি বিলিভ দ্যাট অ্যান অ্যাপারিশন, সে বলতেন ওই পুরো বাড়িতে একা থাকে আর ওখানে অ্যাপারিশন, অ্যাপারিশন মানে কি স্পিরিট, ঠিক আছে। একটা অ্যাপারিশন, কিসের অ্যাপারিশন? টু ইনফ্যান্টস, দুটো ছোট্ট ছোট্ট বাচ্চার অ্যাপারিশন, দুটো ছোট্ট ছোট্ট বাচ্চার অ্যাপারিশন ঘুরে বেড়ায় ওখানে। ওয়াজ টু বি সিন অ্যাট মিডনাইট গ্লাইডিং আপ অ্যান্ড ডাউন দ্য গ্রেট স্টেয়ারকেস নিয়ার ওয়্যার শি স্লেপ্ট। সে যেখানে ঘুমিয়ে থাকে, যে স্টেয়ারকেস মানে সিঁড়িগুলো যে আছে, ফ্লাইট অফ স্টেয়ার্স, তার পাশে যেখানেও সে ঘুমিয়ে থাকে, সে রাতের বেলা শুনতে পারে ওই দুটো বাচ্চা অ্যাপারিশন মানে ভূত আর কি, গোস্ট অফ টু লিটল চিলড্রেন, সেটা ওই সিঁড়ি দিয়ে নামে ওঠে, এগুলোও শুনতে পারে, ঠিক আছে। বলছে এত কিছু শোনা সত্ত্বেও সে কিন্তু ভয় পায় না। কেন ভয় পায় না? কারণ তার ধারণা যে সেই অ্যাপারিশনটা তাদের কোনো ক্ষতি করছে না বা ক্ষতি করবে না, বিকজ শি ইজ এ রিলিজিয়াস লেডি, শি ইজ এ ভেরি গুড লেডি, শি হ্যাজ নট জাস্ট ইনফ্লিক্টেড এনি হার্ট অর এনি পেইন টু দোজ চিলড্রেন। তাই জন্য তার মনে এতটাই বিশ্বাস যে সেই বাচ্চাগুলো তার কোনো অন্তত ক্ষতি করবে না। But she said those innocents would do her no harm, তার কোনো ক্ষতি করবে না। And how frightened I used to be, though in those days I had my maid to sleep with me, because I was never half so good or religious as she. বলছে ঠাকুমা ভয় পেতেন না, কিন্তু আমি তো খুব ভয় পেতাম। আমার একজন মেড ছিল যে আমার সাথে থাকতো, আমি ওই মেড আমার সাথে সারাক্ষণ থাকতো, আমি তার সাথে ঘুমোতাম, কিন্তু আমি সবসময় ভয়ে ভয়ে থাকতাম, বিকজ আই ওয়াজ নেভার হাফ সো গুড অর রিলিজিয়াস অ্যাজ শি। মানে ঠাকুমা যত রিলিজিয়াস বা যত ভালো, আমি তো ঠাকুমার অর্ধেকটুকুও ভালো না, আমি তো ঠাকুমার মতন অর্ধেকও রিলিজিয়াস না, সুতরাং আমার বাবা ভয়ে আছে। তাই জন্য হি হ্যাড অলওয়েজ বিন ভেরি মাচ অ্যাফ্রেড অফ দোজ অ্যাপারিশনস, ঠিক আছে। নেক্সট, আই নেভার সো দ্য ইনফ্যান্টস, বলছে বাচ্চাগুলোকে আমি কখনো দেখিনি। দেখো বাচ্চাগুলোকে দেখেনি, আবার কিন্তু এই ড্রিম চিলড্রেনের মধ্যে কিন্তু দুটো বাচ্চাই আছে, ওকে। তো খেয়াল করবে, বলছে I never saw the infants. Here John expanded all his eyebrows and tried to look courageous. Eyebrows মানে কি হয়, বাচ্চারা তো ভয়ই পাবে না, আমরা ভয় পেলে কি করি, এরকম করি না, চোখ বড় করি না, তো বলছে জনও এরকম আইব্রাউজগুলো বড় করছে, আবার ভয় নয় এখানে, ও কারেজাস, সাহস দেখানোর চেষ্টা করছে, মানে ও সাহসী সেটা বোঝাবার চেষ্টা করছে, মানে সাহসী বোঝাবার চেষ্টা করছে, ঠিক আছে। তা বলছে here John expanded all his eyebrows and tried to look courageous. Then I told how good she was to all her grandchildren. বলছে জানিস তো আমার গ্র্যান্ডমাদার না সমস্ত গ্র্যান্ডচিলড্রেনদেরকে সবাইকে খুব ভালোবাসতো, সবার প্রতি তার ভালোবাসা ছিল, আলাদাভাবে কিচ্ছু বোঝাতো না, বলছে আর কি যে how good she was to all her grandchildren, having us to the great house in the holidays, where I in particular used to spend many hours by myself in gazing up on the old busts of the 12. আচ্ছা বলছি অনেক লম্বা একটা সেন্টেন্স ভাগ করে করে যাই। তা বলছে যে then I told how good she was to all her grandchildren, এটুকু বুঝলে, having us to the great house in the holidays, যখন হলিডেজ হতো আমরা সকলেই যেতাম ঠাকুমার কাছে, যখন হলিডেজ হতো আমরা সকলেই তখন নরফোকের ওই বাড়িতে যেতাম, ওকে। ওয়ের আই ইন পার্টিকুলার মেইনলি আমি কি করতাম, আমি আমার সময়টা কিভাবে কাটাতাম, আমার সময়টা আমি পুরো বাড়ি ঘুরে ঘুরে বেরিয়ে বেরিয়ে কাটাতাম, পুরো জায়গাটাতে ঘুরে ঘুরে আমি কাটাতাম। ইউজ টু স্পেন্ড মেনি আওয়ার্স বাই মাইসেলফ ইন গেজিং আপ অন দ্য ওল্ড বাস্টস অফ দ্য 12 সিজার্স। বাস্টস বলতে কি বোঝানো হয়, বাস্ট হচ্ছে স্ট্যাচু, স্ট্যাচু যেই স্ট্যাচুটা থাকে হচ্ছে জাস্ট ওয়েস্টের থেকে ওপর অবধি থাকে, সেটাকে বাস্ট বলা হয়। স্ট্যাচু থাকে না একটা ফুল বডির থাকে, আবার কতগুলো থাকে কি একদম এই ওয়েস্ট থেকে বা কোমর থেকে শুরু করে মাথা অবধি যেই স্ট্যাচু থাকে ওগুলোকে বলা হয় বাস্টস, ঠিক আছে। তাই বলছে যে বলছে অফ 12 সিজার্স, পুরো লাইন জুলিয়াস সিজারদের যে বংশের সেই 12টা সিজারের লাইন। দেখবে আমাদের যখন কোনো বড় বড় প্যালেসে যাই বা দেখতে যাই, দেখা যায় কোন রাজার পর তারপর কোন রাজা, তার ছেলে রাজা হয়েছিলেন, তার ছেলে রাজা হয়েছিলেন, এক একটা করে ছবি বা বাস্ট দিয়ে দিয়ে রেখে সাজিয়ে রাখা হয়, ছবি দিয়ে, পোর্ট্রেট দিয়ে। তো এখানেও অনেকটা তার বাড়ি, এও তো অনেক পুরোনো দিনের বাড়ি, তা ওখানে জুলিয়াস সিজারদের যে পুরো বংশের 12 জন সিজারের ছবির, মানে ছবি বলবো না, বাস্ট, হ্যাঁ, যে বাস্টস অফ
12 সিজার্স দেখতে পাচ্ছে ওখানে, বাস্ট আছে, ওগুলো দেখে দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতো, যেমন বাচ্চারা হয় না, দেখতে ভালো লাগে। বলছে দ্যাট হ্যাড বিন এম্পারার্স অফ রোম, জুলিয়াস সিজার, হি ওয়াজ দ্য এম্পারার অফ রোম, আমরা জানি ইটালি। বলছে টিল দ্য ওল্ড মার্বেল হেডস উড সিম টু লিভ অ্যাগেন অর আই টু বি টার্নড ইনটু মার্বেল উইথ দ্যাম। বলছে মনে হচ্ছে সেই মার্বেল স্ট্যাচুসগুলো, যে মার্বেল হেডসগুলো বাস্টের, মনে হচ্ছে ওরা যেন আবার জীবন্ত হয়ে গেছে। যখন তাকিয়ে আছি মনে হচ্ছে ওরা যেন কথা বলছে, যেন জীবন্ত হয়ে গেছে। মানে কি, অনেকক্ষণ ধরে তুমি এটা দেখতে থাকলে তোমার মনে হবে যেন অনেক কথা, কত রিয়েল মনে হচ্ছে কত যেন অ্যাজ ইফ দে ক্যান স্পিক আপ। খুব মাইনিউটলি তুমি যখন দেখবে কোনো যদি একটা পোর্ট্রেটের দিকে খুব মাইনিউটলি তাকিয়ে থাকার পরে দেখবে অনেকক্ষণ একটা সময় দেখে মনে হবে যেন সেটা যেন এত জীবন্ত বলে তোমার মনে হতে পারে। তাই বলছে যে উড সিম টু লিভ অ্যাগেন মানে প্রচণ্ড জীবন্ত মনে হচ্ছে দেখে। or I to be turned into marble with them, বা বলতে পারো আমিও হয়তো ওদের মতন একটা মার্বেলে টাউন করে যাব। মানে কি, ওরা জীবন্তই আছে এবং অনেক বছর, যেহেতু আর্ট ওয়ার্ক, এটাও রোম্যান্টিক পিরিয়ডের কিন্তু একটা বৈশিষ্ট্য তাদের ভাবনা চিন্তার, যে আর্ট ওয়ার্ক হচ্ছে, আমরা কি বলি, আর্ট ইজ লং, লাইফ ইজ শর্ট। আর্ট ওয়ার্কটা লং, অনেক দিন ধরে থেকে যাবে, এখনও আছে, আরও অনেক কাল অবধি থাকবে। বলছে ইটার্নাল মানে অনেক দিন থেকে যাবে, হয়তো আমিও ততদিনে আমার জীবন শেষ হয়ে যাবে, আমার জীবন দশা শেষ হয়ে গিয়ে আমিও হয়তো এরকমই একটা আর্ট ওয়ার্কের মধ্যে পরিণত হয়ে যাব। ওরা তখনও টিকে থাকবে, হয়তো আমার মধ্যে একটা ট্রান্সফরমেশন, আমি হয়তো চেঞ্জড হয়ে আবার আর্টে রূপান্তরিত হয়ে যাব। যে would seem to leave again or I to be turned into marble with them. How I never could be tired with roaming about that huge mansion with its vast empty rooms. বলছে আমি কখনো টায়ার্ড হতাম না, ওই যে হিউজ ম্যানশনের যে ভাস্ট এমটি রুমস, খালি খালি ঘুরে ঘুরে বেড়াতে একটুও টায়ার্ড হতাম না, কারণ প্রত্যেকটা জায়গায় আমি নতুন নতুন কিছু খুঁজে খুঁজে পেতাম, কোনোখান থেকে আমি টায়ার্ড হতাম না। তাই বলছে উইথ ইটস ভাস্ট এমটি রুমস উইথ দেয়ার ওয়ার্ন আউট হ্যাঙ্গিংস, ওয়ার্ন আউট হয়ে গেছে মানে কি, মানে পুরনো হয়ে গেছে, ওয়ার্ন আউট হয়ে গেছে মানে পুরনো হয়ে গেছে, হ্যাঙ্গিংসগুলো বাড়িতে ঝুলছে, অনেক পুরনো হয়ে গেছে। ফ্ল্যাটারিং ট্যাপেস্ট্রি বলতে কি বোঝানো হচ্ছে, ধরো অনেক সময় ওয়ালের মধ্যে বা আমাদের রুফের মধ্যে ডিজাইন করা থাকে, কার্ভড ওকেন প্যানেলস, ফ্ল্যাটারিং মানে খুলে খুলে আসে না, অনেক সময় পুরনো হয়ে যাচ্ছে। কোথায় গেল, কার্ভড ওকেন প্যানেলস, ওকেন মানে কি, ওক গাছ, ওক ট্রি, ওকের প্যানেলস কার্ভড করে বানানো, ডিজাইনগুলো বানানো হয় না, যেরকম অনেক সময় পিলার গোল করে কাঠ দিয়ে ঘিরে রাখা হয়েছে, বড় বড় লং মানে একদম পিলার্সগুলো অনেক বড় বড় পিলার্স থাকে, মানে ওরকমভাবে ওকেন প্যানেলস, বলছে কার্ভড ওকেন প্যানেলস উইথ দ্য গিল্ডিং অলমোস্ট রাবড আউট। বলছে উপরটা মনে হচ্ছে অনেক কিছু খসে গেছে, চারিদিক থেকে মনে হচ্ছে অনেক কিছু উঠে গেছে, তাও সব কিছুর মধ্যে একটা নতুনত্ব আছে, সব কিছুর মধ্যেই একটা আলাদা তার একটা বৈশিষ্ট্য রয়েছে। কোথায় গেল, sometimes in the spacious old-fashioned gardens which I had almost to myself, unless when now and then a solitary gardening man would cross me. আর কখনো কখনো আমি ঘরের থেকে বেরিয়ে যেতাম, ওই বাড়িটার থেকে বেরিয়ে যেতাম, আর বাড়ির বাইরে যে বড় গার্ডেন, সেই গার্ডেনে ঘুরে বেড়াতাম, গার্ডেন দেখাশোনার জন্য একজন আছে গার্ডেনার, বলছে সেই গার্ডেনারের মতন কাজ করে যাচ্ছে, আর আমি আমার মতন ঘুরে ঘুরে বেড়াচ্ছি, সব কিছু দেখছি, ঘুরে ঘুরে বেড়াচ্ছি। Sometimes in the spacious old-fashioned gardens which I had almost to myself, unless when now and then a solitary gardening man, solitary কেন, আর কেউ নেই ওখানে, ওই একজন, solitary মানে একদম একা, lonely, that man, that gardening man মানে gardener would cross me, সে হয়তো আমার পাশ দিয়ে একটু গেল, আর কেউ নেই ওখানে, ব্যাস। And how the nectarines and peaches hung up on the walls. Nectarines বলতে কি বোঝানো, তো সেই ফল যেগুলোতে নেকটার্স আছে, নেকটারিন্সের কথা বলছে, নেকটার্স মানে মধু, তো নেকটারিন্স অ্যান্ড পিচেস সমস্ত ফলের কথা বলছে, হাং আপ অন দ্য ওয়ালস, সেই দেওয়ালে ঝুলছে, ওয়ালে ঝুলছে, ফেন্সে ঝুলছে, উইদাউট মাই এভার অফারিং টু প্লাক দেম, আমি কখনো ওই অতটা নেই যে গিয়ে গাছ থেকে ফুলটা মানে ফলটা তুলবো বা ফুলটা ছিঁড়বো বা কিছু, বিকজ দে ওয়ার ফরবিডেন ফ্রুট, সেগুলো তো ফরবিডেন ফ্রুট, ফরবিডেন মানে কি, বারণ করা। আমরা ফরবিডেন ফ্রুট আমরা পড়েছি, আমরা প্যারাডাইস লস্ট পড়েছি, আমরা জানি ফরবিডেন ফ্রুট উইচ ইজ ফরবিডেন টু বি ইটেন, ফরবিডেন অ্যাপেলের কথা পড়েছি আমরা, অ্যাডাম অ্যান্ড ইভের গল্প যখন করেছি আমরা, তো সেখানে বলছে এটাও যেন ফরবিডেন ফ্রুট। কেন ফরবিডেন ফ্রুট হয় না, বাচ্চাদের এই ওটা তুলবি না কিন্তু, গাছ থেকে তুলবি না কিন্তু, এই যে বারণ করা হয়েছে বাচ্চাদেরকে বারণ করা আছে, তাই বলা হচ্ছে সেই ফলগুলো ফরবিডেন ফ্রুট। আনলেস নাও অ্যান্ড দেন, অ্যান্ড বিকজ আই হ্যাড মোর প্লেজার ইন স্ট্রলিং অ্যাবাউট অ্যামাং দ্য ওল্ড মেলাঙ্কলি লুকিং ইউ ট্রিজ, বলছে আমার না ভালোই লাগে বেশ, তাও কেন, কারণ আমার এই যে
এই ধরনের ধরো ওল্ড মেলাঙ্কলি লুকিং ইউ ট্রিজ আমার ফলের প্রতি আকর্ষণই নেই, আমার বাকি জিনিসগুলো দেখেই আনন্দ লাগে। ইউ ট্রিজ, ফার ট্রিজ, এগুলো কিছু কিছু ছোট ছোট গাছ, ঠিক আছে। বলছে সেই গাছগুলো দেন সলিটারি হলো, বলছে আমি বরং খুব খুশি হতাম, আমার ভালো লাগতো সেই ইউ ট্রিজগুলো দেখছি, এগুলো ছোটো ছোটো গাছ ইউ ট্রিজগুলো, সেগুলোর মধ্যে না ওই ছোটো ছোটো ফুল হয়, এটা মানে একদম বুশের মতন করে রাখা যায় ইউ ট্রিজগুলো বা ফার ট্রিজগুলো, ঠিক আছে। তাই বলছে যে আমি দেখছি, আমি ওগুলোকেই দেখে দেখে বেড়াচ্ছি খালি, মেলাঙ্কলি লুকিং। মেলাঙ্কলি কেন বলছে? কারণ ও যেন একা একা বসে আছে। অর দ্য ফার্স অ্যান্ড পিকিং আপ দ্য রেড বেরিজ, কখনো কখনো রেড বেরিজ যখন পেতাম ওই একটু একটু করে বেরিজগুলোকে প্লাক করতাম। আর অ্যান্ড দ্য ফার অ্যাপেলস, এটা অনেকটা না, ফার অ্যাপেলসটা অনেকটা আমাদের ওই আমরা বলি না সুইট পটেটো, মিষ্টি আলুর মতন হয়, একটু ফিঙ্গারলিংয়ের মতন হয়, সেটা এক ধরনের পটেটো হয়, ফার অ্যাপেলস বলা হয়। মিষ্টি আলু যেটাকে আমরা বলি প্রায় ওই রকমই, ঠিক আছে। তাই বলছে উইচ ওয়ার গুড ফর নাথিং বাট টু লুক অ্যাট, বলছে এই সমস্ত কিছু আর কিছু না, শুধু দেখার জন্যই সব ঠিক, কারণ বারণ করা চাই এটা করিস না ওটা চুরিস না, ঠিক আছে না। সো উইচ ওয়ার গুড ফর নাথিং বাট টু লুক অ্যাট অর ইন লাইং অ্যাবাউট আপন দ্য ফ্রেশ গ্রাস উইথ অল দ্য ফাইন গার্ডেন স্মেলস অ্যারাউন্ড মি, বা কখনো কখনো সেখানে যে ঘাসের মধ্যে শুয়ে আছি, চারিদিক ফুলের গন্ধ, চারিদিকে মাটির গন্ধ। আবার যখন খুব গরম হয় তখন অনেক সময় কি হয়, আমরা যখন ওরা তো হলিডেজে যায়, যখন খুব গরম হয় তখন কি হচ্ছে, ওই সেই যে আমরা বলি সোদা সোদা গন্ধ একটা, যে সেই গন্ধটা দারুণ, সব কিছু সে এনজয় করছে। বৃষ্টির যখন পড়ে, ভিজে যখন ওঠে মাটি, তো বলছে সব রকম গন্ধ যেন আমার মনটাকে একদম ভরে তুলেছে। স্মেলস অ্যারাউন্ড মি, কিসের জন্য? অর বাস্কিং ইন দ্য অরেঞ্জারি। অরেঞ্জারি বলতে কি বোঝানো হচ্ছে? যেখানে অরেঞ্জেসের পুরো ইয়ার্ড, ভাইনস আছে, বাগান আছে, গার্ডেন আছে। বলছে বাস্কিং মানে কি? রোদ পোয়ানো, রোদের নিচে একটু থাকা, সেটাকে বাস্কিং বলা হচ্ছে। অর বাস্কিং ইন দ্য অরেঞ্জারি till I could almost fancy myself ripening too along with the oranges and the limes in that grateful warmth. বলছে সেই যে তখন একটা বেশ সুন্দর একটা গরম, একটা উষ্ণ একটা এনভায়রনমেন্ট, উষ্ণ একটা ওয়েদার কন্ডিশন, বলছে সেই মুহূর্তে মনটা ভীষণ ভালো লাগছিল। মনে হচ্ছে যেরকম কমলাগুলো, লেবুগুলো গাছে পেকে যাচ্ছে, ওই ওয়ার্মথটা পেয়ে মনে হচ্ছে আমিও যেন আমাকে পাকিয়ে তুলছি, বাস করছি সেই রোদের নিচে। বলা হচ্ছে অর ইন ওয়াচিং দ্য ডেজ, এই যে ডেজ একটা মাছ, অর বটম অফ দ্য গার্ডেন হিয়ার এন্ড দেয়ার উইথ আ সালকি পাইক, এই যে দুটো রকমের মাছের কথা বলা হয়েছে, ডেজ অ্যান্ড পাইক। অর ইন ওয়াচিং দ্য ডেজ দ্যাট ডার্টেড টু অ্যান্ড ফ্রো, ওখানে সামনে পন্ডের মধ্যে দেখছি সেই মাছগুলো ডার্ট করছে, ছোটাছুটি করছে, টু অ্যান্ড ফ্রো, আগে পিছে করে যাচ্ছে। In the fish pond at the bottom of the garden with here and there a great sulky pike hanging midway, ভালো করে খেয়াল করো, সালকি পাইক কাকে বলা হচ্ছে? পাইক হচ্ছে একটা কাইন্ড অফ ফিশ, একটু বেশ বড় সড়ো ফিশটা হয়, মুখটা একটু ছোঁচলো হয়, পাইক। বলছে সালকি পাইক যেন ওই জলের মধ্যে চুপ করে দাঁড়িয়ে আছে। সালকিং মানে হ্যাঙ্গিং মিডওয়ে, সালকি পাইক হ্যাঙ্গিং মিডওয়ে মানে কি ও নড়াচড়া করছে না, চুপ করে দাঁড়িয়ে স্থির হয়ে আছে। কেন স্থির হয়ে আছে? বলছে কি সুন্দরভাবে বলছে, দেখো, বলছে মিডওয়ে ডাউন দ্য ওয়াটার ইন সাইলেন্ট স্টেট অ্যাজ ইফ ইট মকড অ্যাট দেয়ার ইম্পার্টিনেন্ট ফ্রিস্কিংস, অ্যাজ ইফ ইট মকড দেয়ার ইম্পার্টিনেন্ট ফ্রিস্কিংস কাকে বলে? এই যে যখন তোমরা যে কোনো কম্পারেটিভ এক্সামসের জন্য তোমরা যাও, গেটে কি হয়, তোমাদের ফ্রিস্কিং করে না, চেক করে না কোনো কিছু আছে কি না, মানে তোমাদেরকে চেক করছে, এটা হচ্ছে ফ্রিস্কিং, মানে একটা মানে যেটাকে বলা হয় ফন্ডলিং, হ্যাঁ, তল্লাশি করা বাই। আর এখানে ইম্পার্টিনেন্ট এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, যার মানে হচ্ছে উইচ ইজ রুড, খুব ভালোভাবে এটাকে আমরা নিই না, তখন সেটাকে ইম্পার্টিনেন্ট বলা হয়। এবার একটা মাছকে তুমি যখন ধরবে, তুমি তো ওকে খুব ভালোবেসে ধরছো না, ও লাফিয়ে যাওয়ার চেষ্টা করবে, তুমি ওকে রুডলি রাফলি তুমি ওটাকে হ্যান্ডেল করবে। ওকে ধরার জন্য জলের মধ্যে তুমি একদম যেমনভাবে হোক তেমনভাবেই তুমি ধরার চেষ্টা করবে। তাই বলছে অ্যাজ ইফ, মনে হচ্ছে অ্যাজ ইফ ইট মকড, যেন ও তোমাকে দেখে তোমাকে মক করছে, কি আমাকে ধরবে তো, দেখ আমি চুপ করে আছি, খুঁজে পাবে না এবার আমায়, শান্ত হয়ে দাঁড়িয়ে আছে উইদাউট মুভমেন্ট। কার কথা বলা হচ্ছে? সালকি পাইকের কথা বলা হচ্ছে। হ্যাঙ্গিং মিডওয়ে হ্যাঙ্গিং মানে কি? ওই জলের মধ্যে চুপ করে দাঁড়িয়ে আছে, মিডওয়েতে হ্যাঙ্গিং করছে। ডাউন দ্য ওয়াটার ইন সাইলেন্ট স্টেট অ্যাজ ইফ ইট মকড অ্যাট দেয়ার ইম্পার্টিনেন্ট ফ্রিস্কিংস। I had more pleasure in these busy idle diversions than in all the sweet flavors of peaches. বলছে আমার এই সব কিছুতেই পিচ ফল বা নেকটারিনস বা অরেঞ্জেস বা এই ধরনের যে কমন বেইটস বলতে কি বোঝানো হয়? বেইট মানে হচ্ছে টোপ, যেরকম মাছকে খাবার দিয়ে মাছ ধরা হয় ফিশিং করার সময়, সেটা হলো বেইট। তো যে কোনো বাচ্চাদের জন্য বেইট অনেক সময় কি আমরা বলি না, চকলেট দিয়ে আমরা ভুলিয়ে নিই বাচ্চাদেরকে, সো চকলেটটা বাচ্চাদের জন্য বেইট। ঠিক
তেমনই এই ধরনের ফলগুলোও বাচ্চাদের জন্য বেইট। গ্রামে গঞ্জে ছেলেরা তো আর ক্যাডবেরির পেছনে ঘুরে বেড়াবে না, সেই সময় তাদের কাছে এই ফলগুলোই হচ্ছে বেইট, তাই না? তা বলছে যেটা বাচ্চাদের জন্য বেইট, বলছে সেগুলোর থেকেও সেগুলো আমার কাছে এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই কথাগুলো অনেকখানি দেয়। বিজি আইডল ডাইভারশনস বলতে কি বুঝতে পারছো? বিজি আইডল ডাইভারশনস, ডাইভারশনস মানে কি? ডাইভার্ট করছে। বিজি বলতে কি বলছে? বিজি আইডল, দেখো এই শব্দটা কিন্তু অক্সিমোরন। আইডল মানে অলস, বিজি মানে চঞ্চল, ব্যস্ত। তাহলে বিজি আইডল ডাইভারশনস মানে আমার কাছে শুধু এইটার দরকার নেই, আরও অনেক বহু কিছু আছে, দেখে মনে হয় সেগুলো যেন শান্ত হয়ে আছে, কিচ্ছু নেই সেখানে দেখার মতন, কিন্তু আমার কাছে এত কিছু, সেটা সব কিছুই আমার কাছে মনে হয় একটার পর যেন আরেকটা, আমি যেন চোখ একটা থেকে ফেরাতে পারি না, যে আরেক দিকে যাওয়াটা মানে এত কিছু আছে, তাও শেষ করে উঠতে পারি না। তাই এখানে বলা হচ্ছে বিজি আইডল ডাইভারশনস। তাহলে এই লাইনটাকে আমি আরেকবার একটু পড়ে নিই, ভেঙে ভেঙে অনেকবার বললাম তো, এখান থেকে বলি। হ্যাঙ্গিং মিডওয়ে, তো আচ্ছা এখানে বলি, আই হ্যাড মোর প্লেজার, আমি আনন্দ বেশ পাই, কোথায় পাই? ইন দিজ বিজি আইডল ডাইভারশনস, এই সমস্ত ডাইভারশনস আছে আমার। কিসের থেকে আমাকে ডাইভার্ট করছে এগুলো? ওই ফলগুলোর দিকে আমাকে তো বলা হয়েছে ফরবিডেন ফ্রুট, এই ফল ধরবে না, ওই ফল তুলবে না, বলছে আমার ওগুলোর থেকে অনেক ডাইভারশনস আছে, মাছ দেখি, গাছ দেখি, অনেকগুলো ডাইভারশনস আমার। বলছে বিজি আইডল ডাইভারশনস দেন ইন অল দ্য সুইট ফ্লেভার্স অফ পিচেস, দেন বলেছে মানে এগুলোর থেকে অনেক অন্য কিছু আছে যেদিকে আমি ডাইভার্টেড হয়ে যাই। কোথা থেকে? ফ্লেভার্স অফ পিচেস, নেকটারিনস, অরেঞ্জেস অ্যান্ড সাচ লাইক কমন বেটস অফ চিলড্রেন। ঠিক আছে? Here John slyly deposited back upon the plate a bunch of grapes which, not unobserved by Alice, he had meditated dividing with her, and both seemed willing to relinquish them for the present as irrelevant. এদিকে মনে হচ্ছে ওই সময় ফলের কথা বলতেই ফলটা বাচ্চাদের কাছে কি বললো? বেইট। তো সেটাকেই বোঝাবার জন্য কি বলছে এখানে, যে ওই জন আর অ্যালিস, ওখানে একটা প্লেটের মধ্যে আঙুর রাখা ছিল, ওরা দুজনেই, বাচ্চা তো, আঙুরটাকে তুলে নিয়েছিল। যখন দেখলো বাবার গল্পতে যে এই ডাইভারশনসগুলো ওদের কাছে মনে হচ্ছিল, এই নেকটারিনস বা এই ফ্রুটস, এগুলো বেটসগুলো থাকলেও তার খুব ইজিলি সে এগুলোর থেকে নিজেকে ডাইভার্ট করতে পারে, তাদেরও তখন যেন মনে হলো যে আসলে এটা কি হচ্ছে, একটা মিররিং হচ্ছে। হ্যাঁ, তো এখানে যেটা বলছি যে মিররিংয়ের কথা বলা হচ্ছে না, অনেকটা মানে মিররিং বলবো না, মানে এটা অনেকটা বলতে পারো যে বাচ্চাটা, ওই জন কথা বলি, অ্যালিসের কথা বলি, সিন্স দে আর দ্য চিলড্রেন অফ চার্লস ল্যাম্ব হিয়ার, সে ইমাজিনারি হোক, ড্রিম চিলড্রেনই হোক, যেটাই হোক, বলছে তার মতনই কিছু ক্যারেক্টারিস্টিকটাকে এখানে শো করানো হচ্ছে। সে যখন বলছে যে আমার কাছে এই ফলগুলো যেন মনে হয় এগুলোর প্রতি আমি আদৌ আসক্ত কখনো হইনি, এই বেটসগুলো বাচ্চাদের জন্য হতে পারে, আমার জন্য নয়, কারণ আমার জন্য আরও অনেক কিছু ছিল, ইজিলি আমি অন্য কিছুর দিকে ডাইভার্টেড হয়ে যাচ্ছিলাম বা যেতাম। তো সেই কথাটা শুনেই জন আর অ্যালিস, ওরা যে আঙুরটা তুলে প্লেটে রেখেছিল, প্লেটে নিয়েছিল, ওদের মনে হলো তাহলে তো আমরাও রেখে দিই। ওরাও দুজনে গিয়ে আবার প্লেটের মধ্যে আঙুরটাকে রেখে দিল। ঠিক ওদের যে অ্যাটিটিউডগুলো কখনো অ্যালিস আর জন ডিফারেন্ট ওয়েতে তাদের জেস্চারের মধ্যে দিয়ে দেখাচ্ছে। তো upon the plate a bunch of grapes which, not unobserved by Alice, he had meditated dividing, যখন ও নিয়েছিল তখন দুজনেই, অ্যালিসও এটা খেয়াল করেছিল আর দুজনে মিলে এটা প্ল্যান করেছিল যে দুজনের মধ্যে এটা ডিভাইড করে, তুই অর্ধেক আমি অর্ধেক, ঠিক যেমন সিবলিংসরা করে, ঠিক একই জিনিস। with her and both seemed willing to relinquish, এখন মনে হচ্ছে দুজনেই উইলিং, ঠিক আছে রেখে দে, আমরাও তাহলে নেব না, এইভাবে রেখে দিল। Then, in somewhat a more heightened tone, I told now how, though their great-grandmother Phil loved all her grandchildren, yet in an especial manner she might be said to love their uncle John L. বলছেন যে তখন আমি বললাম যে যদিও গ্রেট গ্র্যান্ডমাদার তো সকলকেই ভালোবাসতো, আফটার অল গ্র্যান্ডমাদার তো সব গ্র্যান্ডচিলড্রেনকেই সমানভাবে দেখবে, বলছে তাও না, একটু আলাদা ছিল। মানে জন ল্যাম্ব, এখানে নামটা জন এল বলা হয়েছে কারণ যেহেতু জন ল্যাম্ব করছে না, বলছে না, হ্যাঁ, যেহেতু এটা ইমাজিনারি বলছে ক্যারেক্টার, তাই বলছে যে জন এলকে কী করছে, যে একটু বেশি ভালোবাসতো, একটু বেশি ভালোবাসতো, বিকজ হি ওয়াজ সো হ্যান্ডসাম অ্যান্ড স্পিরিটেড আ ইয়ুথ, হি ওয়াজ সো হ্যান্ডসাম অ্যান্ড স্পিরিটেড আ ইয়ুথ, মানে জন ছিল ভীষণ স্পিরিটেড, হয় না, একটু বেশি আদরের ছিল, ঠাকুমার একটু বেশি প্রিয় পাত্র ছিল আর কি জনের। বলছে অ্যান্ড আ কিং টু দ্য রেস্ট অফ আস, আর আমাদের সবার মতো ও যেন ছিল রাজা, সব কিছুতেই একরকম এগিয়ে আর কি।
And instead of moping about in solitary corners like some of us, he would mount the most mettlesome horse he could get when but an imp or no bigger than themselves. Impটা মানে কি একটা small animal. তা বলছে সে কি করতো, জন এল আমাদের থেকে কিভাবে আলাদা? বলছে আমরা যেরকম ঘুরে ঘুরে বেড়াতাম, এটা দেখতাম ওটা দেখতাম, জন এল কিন্তু একটু সবার থেকে আলাদা। ও দেখে দেখে বেড়ানোর মধ্যে নেই, ও আরেকটু কী করতো, আমাদের থেকে একটু অ্যাডভান্সড। ও কী করতো, ও হি উড মাউন্ট দ্য মোস্ট মেটালসাম হর্স, সেখানে যেই ঘোড়াটা সবচেয়ে ভালো সেই ঘোড়ার পিঠে উঠে যাবে, ওটার উপরে মাউন্ট করবে। হি কুড গেট, বাট কেমন ঘোড়াটা কেমন হবে, ওয়েন বাট অ্যান ইম্প নো বিগার দ্যান দেমসেলভস। বলছে ইম্প মানে সে নিজেও ছোট, একটা ইম্প সেও তো ছোট, বলছে ইম্প মানে একটা ছোটো অ্যানিমাল, নো নট বিগার দেন দেমসেলভস, তাদের থেকে খুব বেশি বড় সেও না। যাই হোক এইভাবে উঠে যেতে, অ্যান্ড মেক ইট ক্যারি হিম হাফ ওভার দ্য কাউন্টি, আর ওই ঘোড়াটাকে নিয়ে যেত কোথায়, মোটামুটি কাউন্টি অব্দি ঘোড়ার পিঠে পিঠে করে বা ঘোড়ার সাথে সাথে ঘুরে আসতো। তা বলছে ইন আ মর্নিং অ্যান্ড জয়েন দ্য হান্টার্স ওয়েন দেয়ার ওয়ার এনি আউট, আর ওখানে কাউন্টিতে গিয়ে দেখতো ওখানে হান্টার্সরা বেরিয়েছে কিনা, ফিশিং করতে বেরিয়েছে কিনা, হান্টিং করতে বেরিয়েছে কিনা। মানে আমরা এখানে দেখতে পারি জন এল এখানে ভীষণ অ্যাডভেঞ্চারাস কাইন্ড অফ কিড ছিল। তার মধ্যে হাই স্পিরিটেড আমরা বললাম, ফুললি এনার্জেটিক আমরা দেখতে পাচ্ছি ওকে। বলছে imp no bigger than themselves and make it carry him half over the county in a morning and join the hunters when there were any out. কেউ যদি বাইরে থাকে কোনো হান্টার্সরা, তাহলে সেও কি করতো, তাদের সাথে জয়েন করে যেত। and yet he loved the old great house, বলছে সে কি করতো, সেই বাড়িটাকে ভীষণ ভালোবাসতো। আর কি করতো বলছে and gardens too, but had too much spirit to be always pent up within their boundaries. বাড়িটাকে সেও ভালোবাসতো, কিন্তু এত বেশি স্পিরিট ছিল যে সে বাউন্ডারির মধ্যে থাকতে চাইতো না, সে বাউন্ডারির থেকে বাইরেই ঘুরে ঘুরে বেড়াতো, এত বেশি হাই স্পিরিটেড ছিল। অ্যান্ড হাউ দেয়ার আঙ্কেল গ্রু আপ টু ম্যানস এস্টেট অ্যাজ ব্রেভ অ্যাজ হি ওয়াজ হ্যান্ডসাম। তারপরে চার্লস ল্যাম্ব বলে যাচ্ছে যে তাদের আঙ্কেল জন এল কীভাবে বড় হলো, আস্তে আস্তে হি গ্রিউ ইন টু আ হ্যান্ডসাম ইয়াং ম্যান। ওকে, তারপর কি হলো, টু দ্য অ্যাডমিরেশন অফ এভরিবডি, সবাই ওকে খুব প্রশংসা করতো, বাট অফ দেয়ার গ্রেট গ্র্যান্ড মাদার ফিল্ড মোস্ট স্পেশালি, সবাই প্রশংসা করতো, বাট স্পেশালি কে, গ্রেট গ্র্যান্ড মাদার ফিল্ড। And how he used to carry me up on his back when I was a lame-footed boy. এখানে চার্লস ল্যাম্ব বলছে যখন আমার পাটার মধ্যে একটু প্রবলেম ছিল আর সে আমাকে জানো তো ঘাড়ে করে নিয়ে যেত। আসলে এই জিনিসটা কিন্তু উল্টোটা, এক্স্যাক্টলি। এই জন্য আমরা বারবার আগেও বলেছিলাম এটা অনেকটা সেমি অটোবায়োগ্রাফিক্যাল অ্যাসপেক্ট, কিছু জিনিস মিল, পুরোটা তুমি মিল পাবে না। পরবর্তীতে সেটাই হয়েছিল, জন ল্যাম্বকে আমাদের চার্লস ল্যাম্ব ওকে নিয়ে ওকে সাপোর্ট করতে হতো, হেল্প করতে হতো। তার কন্ডিশন হি ওয়াজ নট ইন আ কন্ডিশন দ্যাট হি কুড মুভ অন হিজ ওন, তাই সেখানে তাকে চার্লস ল্যাম্বের ফুল সাপোর্ট দিতে হতো। বললো কোথায় ছিল, when I was lame-footed, for he was a good bit older than me, সে আমার থেকে জাস্ট একটু বড়, বয়সে একটু বড় ছিল। তো এখানেও কিন্তু চার্লস ল্যাম্বের মানসিক খুব একটু যন্ত্রণা ছিল যে শেষ মুহূর্তে সে তার ভাইকে অতটা সে করতে পারেনি যতটা সে মনে মনে চাইতো, এবং তার ভাই মানে তার দাদা যখন মারা যায় সেটাও ওকে খুব যন্ত্রণা দিয়েছিল আর কি। হ্যাঁ, তার ভাইকে হারিয়ে ফেলারও একটা যন্ত্রণা তাকে ভীষণভাবে গ্রাস করেছিল। তো যাই হোক, অ্যান্ড হাউ ইন আফটার লাইফ হি বিকেম মেনি মাইল ওয়েন আই কুড নট ওয়াক ফর পেইন, আমি পায়ের ব্যথা যখন চলতে পারতাম না আমার ভাই আমায় ঘাড়ে করে নিয়ে যেত। অ্যান্ড নাও হাউ ইন আফটার লাইফ হি বিকেম lame-footed too, and I did not always make allowances enough for him when he was impatient. আর পরের দিকে আমার ভাই যখন অসুস্থ হয়ে গেল তখন আমি ওকে এতটা পারিনি, সুযোগ করতে পারিনি যতটা আমার করা উচিত ছিল। ও পেইনে, যন্ত্রণায় ভীষণভাবে কাহিল হয়ে পড়েছিল, কিন্তু আমি ওকে যতটা ওকে সাপোর্ট করার কথা আমি করে উঠতে পারিনি, বিকজ সে দূরে থাকতো, সবসময় সেই জিনিসটা করে উঠতে পারিনি, সেটাও ওকে যন্ত্রণা দিয়েছে। আই ডিড নট অলওয়েজ, আই ফিয়ার, আই মেক অ্যালাউয়েন্সেস এনাফ ফর হিম when he was impatient and in pain, nor remember sufficiently how considerate he had been to me when I was lame-footed. আমি এখন আর অতটা মনে করতে পারি না যদিও, কারণ আমি তো তখন ছোট ছিলাম, মানে কথার কথা বলছে যে আমার যখন আমি lame-footed ছিলাম সে তখন কতটা কনসিডারেট ছিল, সে আমার জন্য কিভাবে করেছিল, আর সেই রকমভাবে সেই অনুপাতে আমি কিছুই করে উঠতে পারিনি। এখানে একটা দুঃখের একটা যন্ত্রণা, তার পাস্ট লাইফ, একটা সেই জিনিসগুলোকে এখানে রিলেট করা হচ্ছে, যেই জিনিসগুলো তাকে ডিপ্রেস করছে, যেই জিনিসগুলো তাকে কষ্ট দিচ্ছে। তো এই ব্যাপারগুলোকে তাহলে আমরা দেখতে পাচ্ছিলাম যে চার্লস ল্যাম্ব কখনো যখন গ্রেট গ্র্যান্ড মাদারের সম্পর্কে কথা বলছিল, গ্রেট গ্র্যান্ড মাদার হাউ হোয়াট কাইন্ড অফ আ লেডি শি ওয়াজ, সেখানে বলছিল। আবার দেখতে পাচ্ছি এখানে একটা পেইনফুল একটা হিস্ট্রিকে সে বলছেন, পেইনফুল হিস্ট্রি অফ হিজ লাইফ, সেটাকে উনি রিলেট করছেন। এবার কথা হচ্ছে আমরা যখন কোনো কিছু শুনি পেইনফুল জিনিসটা কখনোই আমাদের কাউকে আনন্দ দেয় না,
স্বাভাবিকভাবে চার্লস ল্যাম্বের এই পেইনফুল হিস্ট্রি যখন সে চার্লস মানে জন এলের কথা বা তার ভাইয়ের কথা বলছে, দাদার কথা বলছে, বাচ্চাগুলো যে খুব আনন্দ পাবে তা তো নয় না, সেই কথাগুলো দিয়ে কষ্টের কথাগুলো তো তাদেরকে খুব একটা আনন্দ দেবে না। তো এখানে এবার দেখি কি বলছি আমি। বলছে sufficiently how considerate he had been to me when I was lame footed, and how when he died, though he had not been dead an hour, it seemed as if he had died a great while ago। বলে বেশি দিন হয়নি যে মারা গেছে, বেশি দিন হয়নি মারা গেছে, মনে হচ্ছে এই হয়তো 1 ঘন্টা আগে মারা গেছে, কিন্তু মনে হচ্ছে অনেক কত বছর আগে মারা গেছে। মানে তাকে মিস করছি যে আমি, মোমেন্টটা মনে হচ্ছে অনেক দূর হয়ে গেছে। আমরা বলি না অনেক সময় আনন্দের মুহূর্তগুলো ক্ষণেই চলে যায়, আর খারাপ মুহূর্ত যদি হয় মনে হয় 1 মিনিটও যেন মনে হয় 1 ঘন্টার মতন মনে হয়, ওই রকমই একটা ব্যাপার। তাই বলছে though he had been dead an hour, it seemed as if he had died a great while ago, such a distance there is betwixt life and death। জন্ম আর মৃত্যু, betwixt মানে between, লাইফ অ্যান্ড ডেথ, তার মধ্যে মনে হচ্ছে কত বড় একটা দূরত্ব। And how I bore his death as I thought pretty well at first, but afterwards it haunted me। পরবর্তীতে প্রথমের দিকে সেটা আমার কষ্ট হয়েছিল, কিন্তু এখন অনেক বছর পরেও সবসময় ওটা আমাকে যন্ত্রণা দেয়। এটা আমার বারবার হন্ট করা, মানে আমি কি বললাম, ফ্রিকুয়েন্টলি ভিজিট করা। ওই চিন্তাটা, ওই খারাপ চিন্তাটা, ওই কষ্টটা বারবার আমাকে মনের মধ্যে আসে আর হন্ট করে যায়, বারবার ওই কথাই আমার মনে হয়। And though I did not cry or take it to heart as some do, and as I think he would have done if I had died, yet I missed him all day long। আমি হয়তো সেইভাবে জোরে কাঁদতে পারিনি, আমি হয়তো যেইভাবে মানুষেরা কেঁদে প্রকাশ করতে পারে আমি হয়তো সেইভাবে কেঁদে প্রকাশ করতে পারিনি, কিন্তু হয়তো আমার জায়গায় ও থাকলে হয়তো ও কেঁদেই প্রকাশ করতো। কিন্তু আমি বলছি, আমি যে ওকে এখনও all day long I miss him, এটাকে কিন্তু ডিনাই করা যাবে না। মানে আমাদের সবসময় বহিঃপ্রকাশ, কিন্তু সব কিছু আমাদের যে ইমোশনাল যে আউটবার্স্ট, সবসময় সব কথা সমানভাবে বলে না, সকলে সমানভাবে নিজেদেরকে প্রকাশ করতে পারে না নিজেদের ভাবনাটাকে। অ্যান্ড ইউ নট টিল দেন হাউ মাচ আই হ্যাড লাভড হিম। আর সেই দিন অবধি আমি বুঝতে পারতাম না যে আমি তাকে কত ভালোবাসি। বিশেষ করে আমরা প্রত্যেকটা মানুষকে কতটা ভালোবাসি বা কতটা তাদেরকে নিজেদের মনের মধ্যে জায়গা দিয়ে রেখেছি সেটা বুঝতে পারি যখন তারা থাকে না। তখন তাদের যে অ্যাবসেন্সটাকে আমরা কতটা পরিমাণে মিস করি সেটা দিয়ে আমরা বুঝতে পারি আমরা সেই মানুষগুলোকে কতটা ভালোবাসতাম। তাই বলছে loved him, I missed his kindness and I missed his crossness and wished him to be alive again। আমি তার কাইন্ডনেসটাকে মিস করছি। ক্রসনেস মানে এখানে কি, রাগ, অ্যাঙ্গার। ক্রসনেস বলতে কি বোঝানো হচ্ছে, অ্যাঙ্গার। অনেক সময় ভাই বোনরা মিলে কি হয়, কোয়ারেল করে না, ঝগড়া করে, এটাই ক্রসনেস, ঝগড়া, কোয়ারেল। তাই বলছে মিস করে তখন। অ্যান্ড উইশড হিম টু বি অ্যালাইভ অ্যাগেন, বলছে ওই সেই রাগ আবার হোক না, অসুবিধে নেই, আবার সেই ঝগড়া হোক না, কোনো অসুবিধে নেই। বলছে আমি উইশ করি হিম টু বি অ্যালাইভ অ্যাগেন, আবার যদি সে জীবিত হয়ে যেতেন তাহলে আমি খুশি হতাম। টু বি কোয়ারেলিং উইথ হিম ফর হি কোয়ারেলড সামটাইমস, আমরা মাঝে মাঝেই ঝগড়া করতাম। রাদার দ্যান নট হ্যাভ হিম আগেন, তাকে আর কোনোদিনই পাবো না, তার থেকে মনে হয় আরেকবার আসুক, আরেকবার ঝগড়া করবো, তাও একসঙ্গে তো থাকবো। তাই বলছে and was as uneasy without him as he, their poor uncle, must have been when the doctor took off his limb। বলছে তাকে নিয়ে যতটা আনইজি ফিল করছি এখন, বলছে তারপর বলছে একটা সময় তারপর কি হলো, তার আঙ্কেলের কন্ডিশন এতটাই খারাপ হলো যে ডক্টর কি বললো, অ্যাম্পিউট করতে হবে, মানে পায়ে অপারেশন করতে হবে, ওই লিম্বটা, পাটা কেটে বাদ দিয়ে দিতে হবে। এই কথাটা শুনে বাচ্চাগুলোর খুব কষ্ট লাগলো, বাচ্চাগুলোর খুব খারাপ লাগছে। বাচ্চারা তখন কি বলছে, Here the children fell a crying, চিলড্রেনদের এখানেও দেখবে, here the children fell a crying, বাচ্চাগুলো যেন কান্না একটা মুখ হয়ে গেল ওদের, একটা কাঁদো একটা মুখটা হয়ে গেল। And asked if the little mourning which they had on was not for Uncle John, and they looked up and prayed me not to go on about their uncle, but to tell them some stories about their pretty dead mother। বলে আমি যখন ওদেরকে বললাম তোমরা কাঁদছো কেন, আঙ্কেলের কথা বলছি জন্য কাঁদছো? বলছে হ্যাঁ। বলছে আর আঙ্কেলের কথা বলো না, ওগুলো কথা বলো না, ভালো লাগছে না, বরং তুমি এখন আমাদের কাছে কি বলো, আমাদের প্রিটি ডেড মাদার সম্পর্কে গল্প করো, বিউটিফুল দো ডেড, আমাদের মায়ের ব্যাপারে গল্প করো। এখানে আরেকটা জিনিস বলবো, এক তো হচ্ছে একটা যখন এই বাচ্চাগুলো কেন কাঁদছে, একটা হচ্ছে এই অ্যাম্পিউটেশন, অপারেশন, এগুলো তো মানে কাটিং অফ দ্য লিমস, এগুলো তো শুনতে একটা বাচ্চাদের কাছে একটা ভয়ঙ্কর ব্যাপারই থাকে। তাছাড়াও
সেখান থেকে তার বদলে মায়ের ব্যাপারে গল্প শুনতে বাচ্চারা ভালোবাসবেই। কিন্তু এখানে তাছাড়াও আরেকটা জিনিস বলা, স্বাভাবিকভাবেই তার মাও নেই, তার আঙ্কেলও নেই, কিন্তু সন্তানেরা মায়ের গল্পটা শুনতে হয়তো আরেকটু বেশি ভালোভাবে, আরেকটু বেশি ভালো করে সেটাকে নিতে পারবে। হয়তো সেই জন্যই বলেছে যে তারা তাদের মায়ের গল্পটা করুক, অ্যাবাউট দেয়ার প্রিটি ডেড মাদার। এবার চার্লস ল্যাম্ব মায়ের গল্প শুরু করলো বলা, বলছে, দেন আই টোল্ড দেম হাউ ফর 7 long years ইন হোপ সামটাইমস, বলছে আমি কিভাবে 7 বছর ধরে অনেক আশা নিয়ে কি করেছিলাম, ইন ডিসপেয়ার, কখনো আশা নিয়ে কখনো হতাশা নিয়ে আমি কি করেছিলাম, ইয়েট পারসিস্টিং এভার আই কোটেড দ্য ফেয়ার অ্যালিস উইন্টারটন। এখানে নামটা দিয়েছে অ্যালিস উইন্টারটন, এখানে WN দেওয়া আছে, মানে এটা উইন্টারটনের কথা বলা হচ্ছে, অ্যালিস উইন্টারটন, ঠিক আছে, অ্যালিস উইন্টারটন, সরি, অ্যালিস উইন্টারটন, আর কথা বলা হচ্ছে এখানে অ্যালিস উইন্টারটন। এই এসের মধ্যে সে তার ওয়াইফের নাম রেখেছে, নাম দিয়েছে অ্যালিস উইন্টারটন, মানে ওই অ্যান সিমন্সকেই মনে করে সে অ্যালিস উইন্টারটন বলে তার নামটা এখানে রেখেছে। তাই বলছে ইয়েট পারসিস্টিং এভার, বলছে কীভাবে 7 বছর ধরে সে কখনো আশা নিয়ে কখনো হতাশা নিয়ে কাকে কোর্ট করেছে, মিস অ্যালিস উইন্টারটনকে কোর্ট করেছিল। And as much as children could understand, I explained to them what coyness and difficulty and denial meant in maidens. বলছে বাচ্চারা যতটুকু বোঝে, বাচ্চাদেরকে তো অত কিছু বোঝানো যায় না, তো বাচ্চারা যতটুকু বোঝে সেই বোধটুকুকেই মাথায় রেখে ওদেরকে বোঝালাম যে একটা মেইডেন, মানে মেইডেন বলতে তার কথা বলা হচ্ছে যার সাথে সে কোর্ট করছে বিফোর ম্যারেজ। যখন বিফোর ম্যারেজ একজন ব্যাচেলার কারোর সাথে কোর্ট করে, ডেট করে, তো সেখানে সেটাকে বলা হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে মেইডেন্স। তা বলছে যে বাচ্চাদেরকে তো আর অত কিছু ডিটেলডে বলা যায় না, যতটুকু সম্ভব সেটুকুই বোঝালাম। যে কি বোঝালাম, যে আই এক্সপ্লেন টু দেম হোয়াট কয়নেস, কয়নেস মানে কি, শাইনেস, ডিফিকাল্টি অ্যান্ড ডিনায়াল মেন্ট ইন মেইডেন্স। মেইডেন্সদের মধ্যে ডিনায়াল মানে কোনো কিছু তাদের কাছে হয়তো একটা প্রপোজাল, কারো একটা প্রপোজালকে ডিনাই করা তাদের কাছে কি মিন করে, মানে এই ব্যাপারগুলো তারা হয়তো সেটাকে কতটা গম্ভীরভাবে নেয় বা তারা সেটাকে কতটা সিরিয়াসলি নেয় কি নেয় না, যতটুকুই হোক সেই ব্যাপারটা যতটুকু বাচ্চাদের সামনে বলা সম্ভব সেটুকুই আমি বললাম। When suddenly turning to Alice, the soul of the first Alice looked out at her eyes with such a reality of representation that I became in doubt which of them stood there before me. বলে যখন আমি এই গল্পটা বলছিলাম ওদেরকে, তখন যে ছোট্ট অ্যালিস তাকিয়ে আছে, বসে আছে, অ্যালিসের চোখের দিকে তাকিয়ে আমার মনে হলো এটা যেন ওর চোখ নয়, এটা যেন সেই অ্যালিস উইন্টারটনেরই চোখ। আমি চমকে উঠলাম, এটা আমি কার সাথে কথা বলছি, আমি কার সাথে কথা বলছি, আমি আমার মেয়ে অ্যালিসের সাথে কথা বলছি নাকি সেই মেইডেন যাকে আমি কোর্ট করতাম সেই অ্যালিসের সাথে কথা বলছি? একটু ভয় ভয় লাগবে না? সেই অ্যালিস এখানে কোথা থেকে চলে আসলো? তাই বলছে লুকড আউট এট হার আইজ উইথ সাচ আ রিয়েলিটি অফ রিপ্রেজেন্টেশন, একই রকম প্রেজেন্টেশন, দ্যাট আই বিকেম ইন ডাউট, একই রকম প্রেজেন্টেশন, রিপ্রেজেন্টেশন কেন বলে অ্যালিস যেইভাবে ওর চোখটা প্রেজেন্ট আমার সামনে এক সময় ছিল, আমি এই অ্যালিসকেও সেই প্রেজেন্টেশনই দেখতে পাচ্ছি, তাই রিপ্রেজেন্টেশন। দ্যাট আই বিকেম ইন ডাউট উইচ অফ দেম স্টুড দেয়ার বিফোর মি, আমি ডাউটে পড়ে গেলাম যে আমার সামনে বসে কে আছে, উইথ সাচ অর হুজ দ্যাট ব্রাইট হেয়ার ওয়াজ, যে ওটা কে সে, তার চুলগুলো ব্রাইট দেখাচ্ছে, কে সে? অ্যান্ড ওয়াইল আই স্টুড গেজিং বোথ দ্য চিলড্রেন গ্র্যাজুয়ালি গ্রিউ ফেইন্টার টু মাই ভিউ, রিসিডিং অ্যান্ড স্টিল রিসিডিং till nothing at last but two mournful features were seen in the uttermost distance, which without speech strangely impressed upon me the effects of speech. বলছে আমি যখন ওদের দিকে তাকিয়ে আছি, ভালো করে বোঝার চেষ্টা করছি ওটা কে, দেখছি ধীরে ধীরে ওই দুটো বাচ্চা যেন আস্তে আস্তে আমার থেকে দূরে সরে যাচ্ছে, রিসিডিং, পিছিয়ে যাচ্ছে, পিছিয়ে যাচ্ছে, পিছিয়ে যাচ্ছে, বলছে একদম পিছিয়ে যাচ্ছে ধীরে ধীরে, আমি বুঝতে পারছি না কোথায় চলে যাচ্ছে, কি হচ্ছে এটা। তা বলছে পিছিয়ে যাচ্ছে, আমি তখন ওদের দিকে দেখলাম তাদেরও যেন মুখটা ভীষণ দুঃখী একটা ফেস, একটা ডিস্টার্বড একটা লুকস তাদের, তারা যেন দূরে গিয়ে আমায় বলছে, কি বলছে, ইফেক্টস, আমাকে তারা ইমপ্রেস করলো, তাদের কথা দিয়ে আমাকে ওরা বোঝালো, হ্যাঁ কি দিয়ে, আপন মি দ্য ইফেক্টস অফ স্পিচ, কি বললো, মানে আমাকে তারা বোঝালো, এতক্ষণ তো কোনো কথা বলছিল না, তাকিয়ে থাকতে থাকতে দূরে সরে যাচ্ছে। তারপর যখন আমি তাকিয়ে আছি, আমার মনে তো একটা বিশাল বড় জিজ্ঞাসার চিহ্ন, তখন তারা আমায় উত্তর দিল, উই আর নট অফ অ্যালিস নট নর অফ দি, আমরা না অ্যালিসের সন্তান না আমরা তোমার সন্তান, দি বলতে তো জানোই ইউ, নর অফ দি নর আর উই চিলড্রেন অ্যাট অল, আমরা কোনো বাচ্চাই নই।
আমরা কোনো বাচ্চাই নই। দ্য চিলড্রেন অফ অ্যালিস কল বার্ট্রাম ফাদার। তুমি কি ভুলে গেছো যে অ্যালিসের তো বিয়ে হয়েছে বার্ট্রামের সাথে, তো অ্যালিসের সন্তানরা বার্ট্রামকে তাদের বাবা বলে জানবে, ঠিক আছে? অ্যান্ড উই আর নাথিং লেস দ্যান নাথিং, আমরা কিচ্ছু নই, কিচ্ছু নই। উই আর নাথিং লেস দ্যান ড্রিমস, স্বপ্নের থেকে ছাড়া আমরা আর কিছুই নই, আমরা শুধু স্বপ্ন। We are only what might have been and must wait upon the tedious shores of Lethe millions of ages before we have existence. Lethe river, আমরা যেটাকে বলি Lethe riverটা কোন রিভারের কথা বলা হয় আমরা আগেও আরেকবার আলোচনা করেছি, ফরগেটফুলনেস। বলছে সেই রিভার ক্রস করা মানে ধীরে ধীরে you will forget about your life and you go to the next life, হ্যাঁ না? তাই বলছে আমরা এখানে উই আর হিয়ার, কোথায়? টেডিয়াস শোর্স অফ লেথে। আমরা টেডিয়াস, এই লেথের এই যে শোর, লেথের এই শোরে মানে পারে আমরা আছি মিলিয়ন্স অফ এজেস বিফোর, আমরা অনেক বছর ধরে এখানেই বসে আছি। বিফোর উই হ্যাভ এক্সিস্টেন্স, আমাদের এক্সিস্টেন্সের অনেক আগে থেকে আমরা বসে আছি। তো বলছে অ্যান্ড আ নেম, আমাদের কোনো নাম, অ্যান্ড ইমিডিয়েটলি অ্যাওয়েকিং, আর আমাদের কোনো নাম বলেই কিছু বলতে গিয়ে থেমে গেল, হঠাৎ করে আমাদের রাইটারের ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে গেল তার। বলছে অ্যান্ড ইমিডিয়েটলি অ্যাওয়েকিং আই ফাউন্ড মাই সেলফ কোয়াইটলি সিটেড ইন মাই ব্যাচেলার আর্ম চেয়ার, আমার ব্যাচেলার আর্ম চেয়ার, যেখানে আমি একাকিত্ব, আমার তোর সাথে কেউ নেই, আই ডোন্ট হ্যাভ এনি পার্টনার ইন মাই লাইফ, তো এই জন্য বলা হচ্ছে ব্যাচেলার আর্ম চেয়ার। বলছে আমি সেই ব্যাচেলার আর্ম চেয়ারের মধ্যে দেখি ঘুমিয়ে, আমি তো আমার সেই ব্যাচেলার আর্ম চেয়ারের মধ্যে বসে আছি। Where I had fallen asleep with the faithful Bridget unchanged by my side, যেখানে আমি ঘুমিয়ে পড়েছিলাম আর আমার পাশে কে আছে? ফেথফুল ব্রিজেট। ব্রিজেট হচ্ছে তার বোনকে সেই গল্পের মধ্যে ব্রিজেট বলেই নামটা লেখেন, যেরকম নিজের নামে ইলিয়া করছেন, যেরকম অ্যান সিমন্সকে অ্যালিস উইন্টারটন বলছেন, ঠিক তেমন তার বোনের জন্য সিস্টার নাম ও ব্রিজেট বলে লেখাগুলোতে, ঠিক আছে? তার এসেজে ও ব্রিজেট বলেই পরিচিত, মানে পরিচয় দেয় তার বোনের। বলছে আমার ফেথফুল সিস্টার ব্রিজেট যেমন সবসময় আমার পাশে থাকে, ঘুম ভেঙে দেখি আমার বোনই আমার পাশে বসে আছে। বাট জন এল, কিন্তু জন কোথায়? ওয়াজ গন ফর এভার, জন এল হ্যাজ গন ফর এভার। বলছে এখন এইখানেই কথা হচ্ছে, দের ইজ নো ওয়ান, নাইদার দের ইজ অ্যালিস নর দের ইজ জন। বোঝা গেল? সো ইট ওয়াজ আ ড্রিম চিলড্রেন, দিজ ওয়ের ড্রিম চিলড্রেন অ্যান্ড ইট ওয়াজ হিজ রেভারি। রেভারি মানে একটা ডে ড্রিমিং, দিবা স্বপ্ন, যেটা সে চোখ বন্ধ করে, আসলে সব কিছু তার ভাবনার মধ্যে যা কিছু হয় সেই জিনিসটাই সে স্বপ্নের মধ্যে দিয়ে, একটা ভিশনের মধ্যে দিয়ে, একটা ইলিউশনের মধ্যে দিয়ে যেন সে অনুভব করলেন এবং সেটা আমাদের কাছে তুলে ধরলেন। ঠিক আছে, তাহলে হয়ে গেল আমাদের এসে ড্রিম চিলড্রেন আর রেভারি, এখানেই শেষ হচ্ছে। Thank you for watching.